আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে রসায়ন প্রথম পত্রের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারে। তো আজকের ক্লাসে আমরা কনসেপ্ট এবং টেকনিকের সমন্বয়ে এই অধ্যায়ের দাগানো লাইনগুলা যতটা সম্ভব সহজ করে পড়া যায় ইনশাআল্লাহ দাগানো লাইনগুলা কভার করব। তো নিরাপদ ব্যবহার সম্পর্কে যেহেতু আমরা পড়ছি, প্রথমে আমরা একটু দেখে নেই নিরাপদ ব্যবহার বিধির কিছু পোশাক, গ্লাস, মাস্ক, হ্যান্ড গ্লাভস সম্পর্কে। তো এখানে তেমন কঠিন কিছু না, সহজ পড়া। দেখো, নিরাপদ চশমা কখন ব্যবহার করা হবে? ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা হবে? যদি আমরা এমন কোনো পদার্থ নিয়ে কাজ করি যেগুলা উদ্বায়ী, মানে কি উড়ে আমাদের চোখে যাইতে পারে, এমন পদার্থ নিয়ে কাজ করার সময় আমাদের নিরাপদ চশমা ব্যবহার করতে হবে। ওকে, রাসায়নিক পদার্থ যদি উদ্বায়ী হয় তাহলে সেই ক্ষেত্রে নিরাপদ চশমা ব্যবহার করা মাস্ট। ওকে, হ্যান্ড গ্লাভস কখন ব্যবহার করতে হবে? ধরো যে আমরা এমন কোনো রাসায়নিক পদার্থ নিয়ে ল্যাবরেটরিতে কাজ করছি যেটা আমাদের ত্বকে লাগলে ক্ষত হইতে পারে, বা এমন বিষাক্ত রাসায়নিক যেটা আমাদের হাতে লাগলে আমাদের কোনো ক্ষতি হইতে পারে, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। তো এইখানটায় কয়েক ধরনের হ্যান্ড গ্লাভসের উদাহরণ দেওয়া আছে এবং তাদের কাজ, এটা একটু গুরুত্বপূর্ণ, কাজগুলো একটু পড়তে হবে আমাদের। তো আমরা এই জায়গাটা এইটুকু একটু পর পড়ব, তার আগে আমরা একটু নিচের এই উদাহরণগুলা এবং তাদের কাজ পড়ে আসবো, তারপর ওইখানটায় আসবো। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু শর্ট নোটে চলে যাই একটা জায়গায়। কই গেল? আচ্ছা, ওয়েট। দেখো, বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস কোনগুলা, এইটা মনে রাখার একটা ছন্দ আছে, এইটা মনে রাখো। না হলে মানে এই ছন্দটা মনে রাখলে বৈদ্যুতিক শক প্রতিরোধী কারা, এটা ইজি হবে। না হলে অনেক সময় গুলিয়ে ফেলার একটা চান্স থাকে, তো তুমি এই কথাটা মনে রাখবা, তাহলে ইজি হয়ে যাবে। যেমন দেখো, এক ধরনের শাক আছে না, পালং শাক, মানে সেটার আসল নাম হচ্ছে পালং, পালং শাক। কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা পালং শাক না বলে পালন শাক বলে থাকি, অনেকেই কিন্তু এটাকে পালন শাক বলে থাকে। তো তুমি পালন শাক কথাটা মনে রাখবা, পালং না বরঞ্চ পালন। ওকে, পালন শাক কথাটা মনে রাখবা। দেখো, এই পদে হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস, প্রাকৃতিক রাবার গ্লাভস, লতে হচ্ছে ল্যাটেক্স গ্লাভস, আর দন্তন্যতে হচ্ছে নাইট্রাইল গ্লাভস। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক রাবার গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস আর হচ্ছে নাইট্রাইল গ্লাভস, এই তিন ধরনের গ্লাভস হচ্ছে বৈদ্যুতিক শক প্রতিরোধী। এই যে শাক কথাটা দিয়ে আমরা বৈদ্যুতিক শক এই কথাটা মনে রাখবো। ওকে, তাহলে পালন শাক দিয়ে আমরা বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভসগুলোর নাম মনে রাখতে পারছি। দেখো, তিনটা গ্লাভসের নাম দেওয়া আছে, তো এখান থেকে ধরো যে এমন কোশ্চেন হবে যে বলবে কোনটি বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস নয়, এরকম কোশ্চেন করবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই তিনটার নাম মনে রাখতে পারি, ইজিলি আমরা আনসার করতে পারবো। আচ্ছা, দেখো কি দেখলাম আমরা, প্রাকৃতিক রাবার গ্লাভস, এই যে বৈদ্যুতিক শক প্রতিরোধী গ্লাভস। তারপর কি দেখছি, ল্যাটেক্স গ্লাভস, এই যে বৈদ্যুতিক শক প্রতিরোধী ল্যাটেক্স গ্লাভস। তারপর লাস্টে কি দেখলাম, নাইট্রাইল গ্লাভস, এই যে বৈদ্যুতিক শক প্রতিরোধী। ওকে, আচ্ছা, তারপর ল্যাটেক্স গ্লাভসের এই জায়গাটায় চলে আসো। দেখো, সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে হচ্ছে ল্যাটেক্স গ্লাভস। এইটা কিভাবে মনে রাখবা? দেখো, দেখো সংক্রমণগুলা কিরকম থাকে, সুপ্ত অবস্থায় থাকে, তাই না? ল্যাটেন্ট অবস্থায় থাকে কিনা? সংক্রমণগুলা ল্যাটেন্ট বা সুপ্ত অবস্থায় থাকে, তো ওই ল্যাটেন্ট থেকে মনে রাখবা ল্যাটেক্স। ওকে, সংক্রামক পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি করে হচ্ছে ল্যাটেক্স গ্লাভস। ওকে, আচ্ছা,
তারপর ল্যাটেক্স গ্লাভসের কারণে অ্যালার্জি সৃষ্টি হয়। ল্যাটেক্স গ্লাভসের কারণে অ্যালার্জি সৃষ্টি হয়ে থাকে। এই যে অ্যালার্জি সৃষ্টি করতে পারে কেন? কারণ ল্যাটেক্স গ্লাভস ল্যাটেক্স গ্লাভসে প্রোটিন থাকার কারণে ল্যাটেক্স গ্লাভস ব্যবহারকারীর হাতে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। হ্যাঁ, তো এটা কিভাবে মনে রাখবা? এমসিকিউতে ধরো এরকম দিল যে অ্যালার্জি সৃষ্টি করতে পারে কোন ধরনের গ্লাভস। সেই ক্ষেত্রে এই যে এই দিকে তুমি একটু লক্ষ্য করো, ল এ ল্যাটেক্স আর অ্যালার্জির এই ল দিয়ে মনে রাখবা। হ্যাঁ, অ্যালার্জির ল এ ল্যাটেক্স। ওকে, আচ্ছা। তো ল্যাটেক্স গ্লাভস সম্পর্কে আমাদের যতটুকু জানা দরকার ছিল হয়ে গেছে ইনশাল্লাহ। এবার জিটেক্স গ্লাভস সম্পর্কে আমরা একটু দেখি। দেখো, বরগদ জয়ের জিটেক্স, বরগদ জয়ের জ্বলন্ত। যখন আমরা জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করব, ল্যাবরেটরিতে যখন আমরা জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের জিটেক্স গ্লাভস ব্যবহার করতে হবে। ওকে, বরগদ জ জিটেক্স জ্বলন্ত, জিটেক্স জ্বলন্ত, এইভাবে মনে রাখবা। ওকে, আচ্ছা। আর জিটেক্স গ্লাভসটা হচ্ছে তাপরোধক অ্যাসবেস্ট গ্লাভসের বিকল্প রূপে ব্যবহৃত হয়। অ্যাসবেস্ট গ্লাভসের বিকল্প রূপে জিটেক্স গ্লাভস ব্যবহৃত হয়। ওকে, অ্যাসবেস্ট, অ্যাসবেস্ট, এটা উচ্চারণের সময় দেখবা যে অ্যাসবেস্ট না হয়ে অ্যাসবেস্টসও হয়ে যায়, অ্যাজ। তো ওই অ্যাজ দিয়ে জিটেক্স। হ্যাঁ, এভাবে আর কি। মানে মনে রাখার স্বার্থে কত রকমই না করা লাগে রে ভাই, মনে রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের একমাত্র কথা। হ্যাঁ, তুমি জানতে পারো মনে রাখতে হবে। আর এই অধ্যায়ে কিন্তু অনেক কিছু মনে রাখার প্রয়োজন হয়, সো একটু মনে রাখার টেকনিক তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, না হলে মনে থাকবে না। হ্যাঁ, আচ্ছা। তাহলে নিচে থেকে আমাদের যা পড়া দরকার ছিল সেগুলো হয়ে গেছে। এখন এই লাইনটা একটু দেখি যে নাইট্রাইল গ্লাভস যেটা, এটা ল্যাবরেটরিতে প্রধানত ব্যবহার করা হয়ে থাকে। ল্যাবরেটরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে নাইট্রাইল গ্লাভস। তোমার প্রশ্ন আসতে পারে যে কেন নাইট্রাইল গ্লাভস বেশি ব্যবহৃত হচ্ছে? নাইট্রাইল গ্লাভস কোম্পানি কি আমাদের কোনো ঘুষ দিচ্ছে? না রে, নাইট্রাইল গ্লাভসের সুবিধাটা একটু দেখতে হবে। দেখো, অন্য অন্য যে গ্লাভসগুলা, এই যে সিনথেটিক গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, ভিনাইল গ্লাভস, এইগুলা পচনশীল নয় এবং অধিক দাহ্য। মানে কি, বুঝতে পারতেছো? সেগুলা মাটি দূষণ করবে। পচনশীল না হইলে সেটা তো পরিবেশের জন্য ক্ষতিকর, তাই না? সো আমাদের এমন গ্লাভস খুঁজতে হবে যেটা পচনযোগ্য, পরিবেশে যেটা ক্ষতি করবে না, পচে যাবে, এইরকম গ্লাভস আমাদের খুঁজতে হবে। অ্যান্ড নাইট্রাইল গ্লাভস ইজ দ্যাট। নাইট্রাইল গ্লাভস পচনযোগ্য। হ্যাঁ, পচনযোগ্য হওয়ার কারণে এটা পরিবেশ বান্ধব একটা গ্লাভস। এই জন্য ল্যাবরেটরিতে সাধারণত নাইট্রাইল গ্লাভস ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আচ্ছা। লাস্টে নিওপ্রিন গ্লাভসটা একটু দেখে রেখো। নিওপ্রিন গ্লাভস বেশ নরম এবং তাপরোধী। মৃদু ক্ষয়কারক পদার্থ, তেল জাতীয় পদার্থ, জৈব দ্রাবক পদার্থ নিয়ে কাজ করার সময় নিওপ্রিন গ্লাভস ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এখন গ্লাস বা কাচের প্রকারভেদ দেখে নেওয়া যাক। সফট গ্লাস এবং শক্ত গ্লাস অর্থাৎ পাইরেক্স গ্লাস, এই দুই শ্রেণীতে ভাগ করা যায় কাচকে। তো বুঝতেই পারতেছো, সফট গ্লাস যেটা সেটা একটু কোমল ধরনের, একটু নিম্নমানের। আর শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস যেটা সেটা একটু উন্নত মানের বা একটু শক্ত কাইন্ড অফ, তাই না? তো যেসব পদার্থ আমরা ল্যাবরেটরিতে যেসব পদার্থ ব্যবহার করব, ধরো যে ওগুলার ভেতরে আমরা রাসায়নিক বস্তু রাখবো বা নাড়াচাড়া করব, অথবা স্থানান্তরের জন্য ব্যবহার করব, রাসায়নিক বস্তু স্থানান্তরের কাজে ব্যবহার করব। তো বস্তু ওইসব পাত্রগুলা যদি নিম্নমানের এই গ্লাস দিয়ে বানানো হয়ে থাকে, নিম্নমানের গ্লাস দিয়ে তুমি যদি ধরো যে বুলেট মনে করো তুমি নিম্নমানের গ্লাস দিয়ে বানাইছো, অথবা তুমি আয়তনিক ফ্লাস্কটা নিম্নমানের গ্লাস দিয়ে বানাইছো, সেক্ষেত্রে কি হবে দেখো। ধরো যে তুমি ওগুলার ভেতরে যখন রাসায়নিক পদার্থ রাখবা, তখন ক্ষয় হয়ে তোমার গায়ে লেগে যেতে পারে। ওই কাঁচটা ক্ষয় হয়ে দেখা যাচ্ছে রাসায়নিক পদার্থটা পড়ে গিয়ে নষ্ট হবে, অথবা তোমার গায়ে এসে পড়বে। তো তুমি তো এই ধরনের রিস্ক নিবা না, তাই না?
দেখো ঠিক এই কারণেই যত রকমের ফ্লাস্ক আছে, দেখো কনিক্যাল ফ্লাস্ক, মেজারিং ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, গোলতলি ফ্লাস্ক, পাতন ফ্লাস্ক, যত রকমের ফ্লাস্ক আছে সবগুলাই হচ্ছে পাইরেক্স গ্লাস বা শক্ত পটাশ গ্লাস দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এছাড়া ওই যে যেটা বললাম, তুমি পিপেটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক, মানে একটা পাত্র থেকে আরেকটা পাত্রে রাসায়নিক বস্তু স্থানান্তর করবা। তারপর বুরেট, মেজারিং সিলিন্ডার, এইগুলা সাধারণই তুমি চাইবা না যে এগুলা ক্ষয় হয়ে তোমার গায়ে এসে পড়ুক রাসায়নিক বস্তু, এই জন্য তুমি এগুলা শক্ত গ্লাস দিয়ে বানাবা, তাই না? আচ্ছা। আর সফট গ্লাস দেখো, সাধারণ এই যে ওয়াচ গ্লাস, যেগুলোতে যদি নিম্নমানের গ্লাস দাও কোনো সমস্যা নাই, ওয়াচ গ্লাস, তারপর ফানেল, হ্যাঁ, তারপর গলন নল, লিবিক সেতক, টেস্ট টিউব, বিকার। বিকারের কথা যদি বলি, বিকারের দুইটা রকম হইতে পারে, নিম্নমানের বিকার হতে পারে, উচ্চ মানের বিকার হতে পারে। এই উন্নত মানের বিকারে হচ্ছে এই শক্ত গ্লাস ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ পটাশ গ্লাস। আর নিম্নমানের যে বিকারটা সেইখানটায় নিম্নমানেরই সফট গ্লাস ব্যবহার করা হয়, ওকে। আচ্ছা, তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। পাইরেক্স গ্লাস হলো জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটস মিশ্রণ দিয়ে তৈরি গ্লাস। অপরদিকে কোমল গ্লাস বা সফট গ্লাস হলো সোডিয়াম এবং ক্যালসিয়াম সিলিকেটসের মিশ্রণ থেকে তৈরি গ্লাস। আচ্ছা, রসায়ন দ্বিতীয় পত্রের একদম শেষ অধ্যায় অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারে কিন্তু এই গ্লাস সম্পর্কে আলোচনা আছে। ওইখানটায় তোমরা দেখছিলা যে গ্লাসের সংযুক্তি কী ছিল, সোডিয়াম ক্যালসিয়াম ডিসিলিকেট, তাই না? অর্থাৎ সাধারণ যে গ্লাস সেইখানটায় হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম এবং সিলিকেটস, এইটার একটা মিশ্রণ থাকে, ওইটাই হচ্ছে আলটিমেটলি সফট গ্লাস। আর এটা কখন শক্ত গ্লাসে কখন কনভার্ট হয়, যখন এখানে একটু নতুন পদার্থ যোগ করা হয়। যেমন দেখো পাইরেক্স গ্লাস কিভাবে তৈরি হয়েছে, এখানটায় জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেটস মিশ্রণ দিয়ে। এটা তোমার যদি বুঝতে অসুবিধা হয়, মনে রাখতে অসুবিধা হয়, তুমি এভাবে মনে রাখতে পারো যে পাইরেক্স গ্লাস যেটা, সেটা একটু শক্ত ধরনের গ্লাস, এবং এইটা যে উপাদান দিয়ে তৈরি, তুমি পড়ে দেখো এটা কিন্তু একটু কঠিন মতো। জিঙ্ক অক্সাইড এবং বেরিয়াম বোরোসিলিকেট কঠিন মতো মনে হচ্ছে না পড়তে গিয়ে? কিন্তু সফট গ্লাস যেটা দেখো একদম সাধারণ, সোডিয়াম ক্যালসিয়াম সিলিকেট একদম সাধারণ, তাই না? তো ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা, তারপর এই যে ল্যাবরেটরিতে কাচের পাত্রগুলা ব্যবহার করা হচ্ছে, তো এইগুলাতে তৈলাক্ত পদার্থ, তারপর এই কাঁচ যন্ত্রগুলা পরিষ্কার করার জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? ব্যবহার করা হয়ে থাকে অনেক কিছুই, তবে মেইনলি ব্যবহার করা হয় হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা সর্বাধিক ব্যবহৃত হয়। এখান থেকে বেশি গুরুত্বের সাথে তুমি যেটা লক্ষ্য করবা, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের গাঢ় দ্রবণ। সালফিউরিক অ্যাসিড কীরকম থাকে? গাঢ়। তো এটা অনেক সময় এভাবে উপস্থাপন করা থাকতে পারে, সালফিউরিক অ্যাসিড দিয়ে ব্র্যাকেটে সি, মানে সি মানেই কিন্তু কনসেন্ট্রেটেড অর্থাৎ গাঢ়, ঠিক আছে। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের গাঢ় দ্রবণই হচ্ছে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, ওকে। আচ্ছা, এইটাই হচ্ছে বুলেটের স্টপ কক পরিষ্কার করার কাজে বোতলে সংরক্ষিত থাকে। আচ্ছা, এছাড়া এই যে দেখো অ্যামোনিয়া দ্রবণও ব্যবহার করা যেতে পারে কাজ যন্ত্র পরিষ্কার করার ক্ষেত্রে। অ্যামোনিয়া দ্রবণ দ্বারাও কিন্তু কাজ যন্ত্র পরিষ্কার করা যেতে পারে। তাছাড়া এই যে ডেকন 90, তারপর সোডিয়াম কার্বনেট দ্রবণ, এইটা দ্বারাও কিন্তু কাজ যন্ত্র পরিষ্কার করা যায়। দেখো সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ দ্বারা, সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ দ্বারা প্লাস্টিকের গামলায়, মানে এই সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ প্রথমে প্লাস্টিকের গামলায় একটু গুলিয়ে নিতে হয়, তারপর ওইটার মধ্যে ওই গ্লাস যন্ত্রগুলো একটু ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুক্ষণ পরে ব্রাশ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করা যায় আর কি। আর ডিটারজেন্ট ডেকন, এটা গুরুত্বের সাথে দেখো কি গুরুত্বপূর্ণ, যে এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। ডেকন 90 হচ্ছে বায়োডিগ্রেডেবল। এই যে 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য, বায়োডিগ্রেডেবল এবং ফসফেট মুক্ত পরিষ্কারক, ঠিক আছে। ডেকন 90 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য অর্থাৎ বায়োডিগ্রেডেবল, একটা ফসফেট মুক্ত পরিষ্কারক, ওকে।
সো এই যে বায়োডিগ্রেডেবল ফসফেট মুক্ত, এই কারণেই কিন্তু আমরা ডেকন 19কে বলছি পরিবেশ বান্ধব ডিটারজেন্ট, পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। ওকে, আচ্ছা। আর যেটা বললাম যে অনেক কিছুই ব্যবহার করা যায় কাজ যন্ত্র পরিষ্কারের ক্ষেত্রে, তবে বেশিরভাগ ক্ষেত্রে ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা ব্যবহার হয়। এই যে দেখো, রাসায়নিক ল্যাবের গ্লাস সামগ্রীকে পরিষ্কার করার জন্য সর্বোত্তম পরিষ্কারক রূপে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার হয়ে থাকে। ওকে, আর ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা এই গ্লাস সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে, আচ্ছা তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ যেটা এইখানটায়, এই পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এইটা তীব্র জারক। হ্যাঁ, পটাশিয়াম ডাইক্রোমেট একটা তীব্র জারক। দেখবা যে মাঝে মাঝে এমসিকিউ এ আসে যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের ঘন দ্রবণ দ্বারা, অর্থাৎ এক কথায় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে কোন ধরনের বিক্রিয়া ঘটে। তো তুমি বুঝতেই পারতেছো, ক্রোমিক অ্যাসিড যেহেতু, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এটা যেহেতু একটা জারক, তো এই জন্য এখানে জারণ বিক্রিয়া ঘটে। ওকে, তাহলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে জারণ বিক্রিয়া ঘটে, বুঝছো? ওকে, তো এই ক্ষেত্রে বিক্রিয়াকালে একটা জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, বিক্রিয়াকালে জাইমান অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট, এই ব্যাপারটা ভালোভাবে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটের মিশ্রণ দ্বারা, এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়। ওকে, আর এটা সর্বাধিক ব্যবহৃত। আচ্ছা, আচ্ছা, একটু আগে, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে 10% সোডিয়াম কার্বনেট, 10% সোডিয়াম কার্বনেট এইটা কেন ব্যবহার করছিলাম আমরা গ্লাস সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে। আবার এইখানটায় দেখো 5% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট এইটা কেন ব্যবহার করা হয়। আমি কেন এই দুইটা জিনিস একসাথে বলছি, অনেক সময় প্যাচ লেগে যেতে পারে। দেখো, এইটা হচ্ছে 10% সোডিয়াম কার্বনেট, আর এটা 5% সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তো এই জন্য এটা কিন্তু মিক্স করা যাবে না। সোডিয়াম বাইকার্বনেট যেটা, এইটা ব্যবহার করা হয় আমাদের ত্বকে যদি কোথাও অ্যাসিড পড়ে, ত্বকে যদি কোথাও অ্যাসিড লেগে যায়, তাহলে সেই জায়গাটায় প্রথমে ধুয়ে নিতে হয় পানি দ্বারা, তারপর সেখানে 5% সোডিয়াম বাইকার্বনেট লাগাতে হয়। আর 10% সোডিয়াম কার্বনেট যেটা, ওইটা হচ্ছে গ্লাস সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে ব্যবহার হয়। এজন্য এই দুইটা জিনিস প্যাচে লাগানো যাবে না। আচ্ছা, এছাড়াও দেখো গ্লাস সামগ্রী থেকে তৈল দূর করতে অ্যাসিটন দ্রাবক ব্যবহার করা যেতে পারে, অ্যাসিটন দ্রাবক ব্যবহার করা যেতে পারে। তাহলে আমরা কি কি দেখলাম, আমরা কি কি ব্যবহার করতে পারি গ্লাস সামগ্রী থেকে মানে পরিষ্কার করার জন্য। গ্লাস সামগ্রী পরিষ্কারে আমরা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করতে পারি, যেটা সর্বোত্তম পরিষ্কারক। তারপর আমরা 10% সোডিয়াম কার্বনেট ব্যবহার করতে পারি, ডেকন 90 ব্যবহার করতে পারি, তারপর অ্যামোনিয়া ব্যবহার করতে পারি আমরা দেখলাম, তারপর এইখানটায় দেখলাম যে অ্যাসিটন ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখো এই জায়গাটা একটু মনোযোগ দাও। তীব্র সবল ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে কস্টিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, এইগুলা হচ্ছে কাচের ক্ষয় করে থাকে। এটা গুরুত্বের সাথে দেখো, কারণ এখানে যেহেতু 3টা অপশন আমরা পাচ্ছি, এখান থেকে প্রশ্ন হলে এমন হবে যে কোনটি কাচের ক্ষয় করে না, এরকম প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিবে অপশনে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, 3টা অপশনেই থাকবে, কিন্তু বাকি একটা অপশন তোমাকে বানাই দিবে, ওইটা তোমাকে চুজ করতে হবে। হুম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন ফ্লোরাইড, এরা হচ্ছে কাচের ক্ষয় করে। ঠিক আছে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড এরা কিন্তু তীব্র ক্ষার, সবল ক্ষার, তাই না? আর হাইড্রোজেন ফ্লোরাইড, আচ্ছা, এই দুইটা জিনিস একটাবার রিডিং দিও, ততটা গুরুত্বপূর্ণ না। যে সোডিয়াম হাইড্রোক্সাইড কাচের মধ্যস্থ উপাদান সিলিকন ডাইঅক্সাইড সহকারে বিক্রিয়ায়
সোডিয়াম সিলিকেট তৈরি করে, ফলে কাঁচ অমসৃণ হয়। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কীভাবে কাঁচ ক্ষয় করে সেই মেকানিজমটা বলা হয়েছে এখানে। আর হাইড্রোজেন ফ্লোরাইড কীভাবে কাঁচের ক্ষয় করে সেটা বলা হয়েছে এখানটায়। যে সোডিয়াম সিলিকেটের সাথে হাইড্রোজেন ফ্লোরাইড বিক্রিয়া করে হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড তৈরি করে, ফলে কাঁচ ক্ষয়প্রাপ্ত হয়। হ্যাঁ, হাইড্রোফ্লোরোসিলিসিক অ্যাসিড তৈরি করে, অ্যান্ড লাস্টে যার ফলস্বরূপ কাঁচ ক্ষয় হয়। আচ্ছা, কেমিক্যাল ব্যালেন্স দুই রকমের হতে পারে, পলবঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স। তবে সার্টোরিয়াস ব্যালেন্স সম্পর্কে আমাদের পড়াও লাগবে না, এটা ভালো হয়ে গেল, আমাদের ঝামেলা একটু কমলো, তাই না? সার্টোরিয়াস ব্যালেন্সের ব্যবহার এখন নাই, আর বর্তমান সিলেবাসেও নাই এটা। আচ্ছা, তো কেমিক্যাল ব্যালেন্স দুই রকমের, পলবঙ্গি ব্যালেন্স, সার্টোরিয়াস ব্যালেন্স। আমরা পলবঙ্গি ব্যালেন্স সম্পর্কে জানবো, সামনে আছে পলবঙ্গি ব্যালেন্স সম্পর্কে। এই যে, তার আগে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে একটু বলি। এটা পরিমাণগত রসায়নে কিন্তু তোমরা পড়ছো। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সম্পর্কে আশা করি ভালো আইডিয়া আছে। পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে পড়াইছিলাম অলরেডি, ওই চ্যাপ্টারের ক্লাস কিন্তু আমি নিছি, তাই না? তো কি দেখছিলাম আমরা, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টা বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? প্রথমত, এদেরকে বিশুদ্ধ অবস্থায় সংগ্রহ করা যাবে। আমি মুখে মুখে আগে বলি, এদেরকে সংগ্রহ করার সময় বিশুদ্ধ অবস্থায় সংগ্রহ করা যাবে। তারপর বায়ুর সাথে বিক্রিয়া করবে না। তারপর যখন ওজন নেওয়া হবে তখন রাসায়নিক নিক্তিতে কোনো ক্ষয় করবে না। আর দীর্ঘদিন এদের ঘনমাত্রা অপরিবর্তিত অবস্থায় থাকবে। এই হচ্ছে এদের 4টা বৈশিষ্ট্য। দেখো, বিশুদ্ধ রাসায়নিক পদার্থ অর্থাৎ বিশুদ্ধ অবস্থায় সংগ্রহ করা যাবে, এরকম একটা বৈশিষ্ট্য থাকা লাগবে। বায়ুর উপাদানের সাথে কোনোরূপ বিক্রিয়া করবে না। যদি বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে তাহলে তো ঘনমাত্রাটা কমে যাবে, তাই না? সেটা আর বিশুদ্ধ থাকলো না। তারপর রাসায়নিক নিক্তিতে ওজন নেওয়ার সময় কোনো ক্ষয় করবে না। এদের দ্বারা প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। হ্যাঁ, ঘনমাত্রাটা দীর্ঘদিন অপরিবর্তিত থাকা লাগবে। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার উপায় কি মনে আছে? এটা সবাই একদম সার্বজনীন রুল, সবাই এই টেকনিকটাই দেয়, ভেরি ইজি। সি, কার্বন না কিন্তু সি, এই যে সি অক্ষরটা থাকবে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো, ওইগুলোর মধ্যে তুমি সি খুঁজে পাবা। তবে ব্যতিক্রম যেটা, সেটা হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সি কথাটা থাকলেও, এইখানে সি থাকলেও কিন্তু এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড নয়, বরঞ্চ এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। দেখো, সোডিয়াম কার্বনেট, এখানে সি আছে। পটাশিয়াম ডাইক্রোমেট, এখানেও সি আছে। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো প্রমাণ দ্রবণ তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তোমরা প্রমাণ দ্রবণের সংজ্ঞা জানো? প্রমাণ দ্রবণ জিনিসটা কি? যে যেই দ্রবণের ঘনমাত্রা জানা থাকে আগে থেকেই, আমরা যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানি সেইটাকে বলা হয়ে থাকে প্রমাণ দ্রবণ, তাই না? তো যদি এমন হয় যে প্রমাণ দ্রবণ তৈরির ক্ষেত্রে তুমি কোনো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার করছো, এবং তুমি দেখলা যে একটা সার্টেন টাইমে তুমি দেখলা যে 1 মোলার পরিমাণ ঘনমাত্রা বিশিষ্ট একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে, কিন্তু ওইটা তো বিশুদ্ধ থাকবে না। দেখা যাচ্ছে যে বায়ুর সাথে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে, ঘনমাত্রাটা পরিবর্তিত হয়ে যাবে। তাহলে তুমি তো ওইটাকে প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করতে পারবা না। এ কারণেই কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থকে প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করা হয়, যেন ঘনমাত্রাটা অপরিবর্তিত থাকে। আশা করি বুঝতে পারছো। যেসব রাসায়নিক পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের এক বা একাধিক বৈশিষ্ট্য না থাকে, বিশেষ করে এই যে অবিশুদ্ধ, ক্ষয়কারক যদি হয়, তাদেরকে বলা হয়ে থাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন তুমি এই যে দেখতে পারতো এদের মধ্যে সি নাই, শুধুমাত্র এই যে ব্যতিক্রম যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো বললামই, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, গঠনগতভাবে পলবঙ্গি ব্যালেন্স প্রধানত 4টা অংশে বিভক্ত। আমরা পলবঙ্গি ব্যালেন্সের যে অংশগুলা, এটা মনে রাখার যে টেকনিক, সেটা হচ্ছে পলবঙ্গি, এটাকে আমরা একটা মানুষ হিসেবে চিন্তা করব। পলবঙ্গি হচ্ছে একজনের নাম। ধরো ধরো পলবঙ্গি একজনের নাম। তো পলবঙ্গি যে কাজটা করে, তিনি একজন রাইডার।
তিনি রাইড করেন, ঠিক আছে, রাইড শেয়ার করেন, তিনি একজন রাইডার এবং তিনি খুব ব্যস্ত থাকেন। পলবঙ্গি সাহেব খুবই ব্যস্ত থাকেন, ব্যস্ত রাইডার। হ্যাঁ, পলবঙ্গি সাহেব খুবই ব্যস্ত একজন রাইডার। তো এই যে এই দিয়ে মনে রাখতে হবে হচ্ছে বেইজ, বেইজ বা বেদি, ঠিক আছে, বেজ বা বেদি, প্রথম একটা অংশ গেল। তারপর এই যে দন্তস্ব, ব্যস্তর যে দন্তস্ব, এইটা দিয়ে মনে রাখতে হবে হচ্ছে স্তম্ভ। হ্যাঁ, আর দিয়ে মনে রাখতে হবে তুলাদণ্ড, দিয়ে মনে রাখতে হবে তুলাদণ্ড। অ্যান্ড লাস্টে রাইডার মানে রাইডার। হ্যাঁ, এই যে দেখো, তাহলে ব্যস্ত রাইডার দিয়ে আমরা 4টা অংশ মনে রাখতে পারছি। প্রথমত বেদি বা বেজ, তারপর স্তম্ভ, অ্যান্ড পরে হচ্ছে তুলাদণ্ড, অ্যান্ড লাস্টে রাইডার। ওকে, তো আরেকটা জিনিস এখান থেকে গুরুত্বের সাথে দেখতে হবে যে প্রত্যেকটার অংশ, গঠনকারী অংশ কি কি, বেজে কি থাকে, স্তম্ভ বা কলামে কি থাকে, তুলাদণ্ডে কি থাকে, অ্যান্ড রাইডারে কি থাকে। খুবই ইজিলি আমরা এটা মনে রাখবো, কোনো প্যারা নেই। দেখো, বেজ বা ভিত্তি যেটা, বেজ বা ভিত্তি যেটা, সেটা একটু শক্তপোক্ত হইতে হবে, তাই না? তো শক্তপোক্ত করার জন্য আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি? ইট ব্যবহার করি। তো দেখো, এই ইট কথাটা দিয়ে মনে রাখতে পারো যে দুইটার সাথে দেখো ইট আছে, বেজ বা ভিত্তিতে গ্রানা ইট, গ্রানা ইট, এই যে ইট, গ্রানা ইট, ইবোনা ইট, গ্রানাইট, ইবোনাইট ইউজ করা হয়ে থাকে। দুইটার মধ্যে ইট কথাটা খুঁজে পাবা তুমি। ওকে, তাহলে বেজ বা ভিত্তি, এই বেদি গঠনে কি কি ব্যবহার হয়? ইবোনাইট, গ্রানাইট। ওকে, তারপর দেখো একটা সিকোয়েন্স দেখবো এবার আমরা। স্তম্ভ বা কলাম, স্তম্ভ বা কলাম গঠনে কারা অংশগ্রহণ করে? ব্রাশ বা পিতলের তৈরি ফাঁপানল, ব্রাশ বা পিতলের তৈরি ফাঁপানল। এখন তোমাকে আগে একটু সিকোয়েন্সটা বলে দেই, তুমি প্রথমে এটা একটু ভালোভাবে মনে রাখো, ব্রাশ বা পিতলের তৈরি ফাঁপানল, এটা তো একটু মনে রাখতে হবে তোমার। স্তম্ভ বা কলাম কি নিয়ে গঠিত হয়? ব্রাশ বা পিতলের তৈরি ফাঁপানল দিয়ে। আচ্ছা, ওই যে ব্যস্ত রাইডার যে টেকনিকটা দেখলাম, তাহলে স্তম্ভ বা কলামের পরের স্টেপে কে আছে? দিয়ে তুলাদণ্ড, তাই না? তো তুলাদণ্ডের ওইখানে গঠনকারী উপাদান হিসেবে তুমি এই পিতলটাকেও দেখতে পাবা। দেখবা যে ওইখানে পিতল আছে, পিতল আছে, এবং অ্যালুমিনিয়াম, তাই না? হ্যাঁ, এই যে অ্যালুমিনিয়াম এবং পিতল পাবা। দেখছো, তুলাদণ্ডে পিতল আর অ্যালুমিনিয়াম, পিতল আর অ্যালুমিনিয়াম। আচ্ছা, তুলাদণ্ডের পরের অংশ কি ছিল? তুলাদণ্ডের পরে ছিল হচ্ছে রাইডার। তুমি রাইডারে গিয়েও দেখবা যে একটা সিকোয়েন্স মেনটেন হয়েছে। এই যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামটা রাইডারেও পাবা। রাইডারে পাবা হচ্ছে অ্যালুমিনিয়াম আর হচ্ছে এই যে দেখো, অ্যালুমিনিয়াম আর হচ্ছে প্লাটিনাম পাবা এখানটায়। তাহলে বুঝতে পারছো সিকোয়েন্সটা কি? আশা করি বুঝতে পারছো। এইখানটায় যে পিতলটা পাওয়া গেছিল, ওই পিতলটা এর পরে পরে আবার পাইছি। পিতল দুইটা জায়গায় উপস্থিত আছে। আবার এইখানটায় যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামটা দুইটা জায়গায় উপস্থিত আছে। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি আমি যেরকম দেখাইতে চাইছি। আচ্ছা, রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবকের মান বের করার ফর্মুলাটা কি? এটা হচ্ছে তোমাকে যে ভরটা দিয়ে দিবে, অবশ্যই মিলিগ্রামে দেওয়া থাকবে। ভর যেটা দিয়ে দিবে সেটার সাথে 2 গুণ দিতে হবে এবং 100 দিয়ে ভাগ দিতে হবে এটাকে। তাহলে আমরা রাইডার ধ্রুবক পাবো। কিন্তু কথা হচ্ছে, রাইডার ধ্রুবকের মানটা আমরা যেটা পাবো সেটা গ্রামে আসা লাগবে। কিন্তু তোমাকে অপশনে তো মিলিগ্রামে দেওয়া থাকবে, মানে এমসিকিউ এর যে প্রশ্নে দেওয়া থাকবে মিলিগ্রামে, তোমাকে রাইডার ধ্রুবক যেটা বের করতে হবে সেটা আসবে গ্রামে। তাহলে বুঝতে পারতেছো, অবশ্যই এখানে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? মেইন যে ফর্মুলা সেটা কিন্তু এটা, যে m×2/100, এটা হচ্ছে মেইন ফর্মুলা। কিন্তু মিলিগ্রাম থেকে গ্রামে নেওয়ার জন্য আলাদা 1000 দিয়ে ভাগ দিতে হচ্ছে আমাদের, তাই না? তো এই পদ্ধতিতে তুমি রাইডার ধ্রুবক বের করে ফেলতে পারবা।
এটা আরেকটু সহজে এরকম করা যায় যে তুমি এই যে নিচেই যে 1100 এটাকে 10⁵ লিখতে পারো না? তো নিচে 10⁵ যদি উপরে উঠাই দাও তাহলে 10⁻⁵ হয়ে যায়। তাহলে m ইন্টু 2 ইন্টু 10⁻⁵, এই যে সহজেই করে ফেলতে পারবা। ভর যেটা দেওয়া থাকবে সেটার সাথে 2 গুণ আর 10⁻⁵। ধরো যে ভর দেওয়া থাকলো 5, তাহলে 5-এর সাথে 2 গুণ ইন্টু 10⁻⁵। ভেরি ইজিলি হয়ে যাবে। দেখো 5 দুগুণে 10 আর 10⁻⁵, তাহলে 10-এর সাথে 10⁻⁵ করলে কত আসে? 10⁻⁴। তাহলে কত হয়? 0.0001। দ্যাটস ইট। এই যে এইটা দেখালাম আমি, এই যে প্রথমটা, এই যে 0.0001। আর যখন 10 মিলিগ্রাম দেবে তখন জাস্ট ওইটার সাথে দ্বিগুণ হবে আর কি, 10 মিলিগ্রাম দিলে ওর দ্বিগুণ। ওকে, 2 ইন্টু 10⁻⁴ তখন। আচ্ছা, এই পরিমাণগুলা সম্পর্কে আশা করি তোমরা অবগত আছো, তাও একটা বার দেখে রেখো। পরিমাণগত রসায়নে তো তোমরা এটা ভালোভাবে দেখছো যে এই যে মোলার দ্রবণে কতটুকু পরিমাণ থাকে? 1 মোল পরিমাণ থাকে। মোলার দ্রবণে 1 মোল পরিমাণ থাকে। সেমি মানে কি? অর্ধেক, তাই না? সেমি মোলারে এই যে অর্ধেক অর্থাৎ হাফ মোল থাকবে। ডেসিমোলার এখানে থাকবে 0.1 মোল। ওই যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি এরকমভাবে হিসাব করতে পারো যে মিটারটা স্ট্যান্ডার্ড, তাহলে মিটারের থেকে পরের ধাপে গেলে 10 দিয়ে ভাগ, তাই না? ওই সেই ছোটোবেলার টেকনিকে আমরা চলে আসলাম আবার। মিটারের পরে ডেসি আসতেছে, তাহলে 10 দিয়ে ভাগ করলে 0.1 হচ্ছে, তাই না? তারপর সেন্টি, ওই যে কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসির পরে সেন্টি, তাহলে তখন 100 দিয়ে ভাগ, তাহলে 0.001 হয়ে যাচ্ছে, তাই না? আর মিলি এটা ওই তো ওই রকমই, সেন্টির পরে কি ডেসি, সেন্টি, মিলি, সেন্টির পরে মিলি আসছে, তাহলে তখন 1000 দিয়ে ভাগ হচ্ছে। এই যে 10⁻³ হচ্ছে তখন, রাইট? তো এটা কাভার। আর এটা তো জানো যে দ্রবের যে মোলারিটি সেটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে। দ্রবের যে মোলারিটি সেটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে, এটা তোমরা জানো। শুধুমাত্র যে মোলালিটি হচ্ছে তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, তাই না? আর মোলারিটি কিন্তু তাপমাত্রার উপর ডিপেন্ড করে, মোলালিটি করে না। ওকে, এখানে আবার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের যে বৈশিষ্ট্যগুলো আর উদাহরণ দিছে, এইগুলা সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলছি, তো এটা আর পড়ার কিছু নাই, এটা দেখে ফেলছি আমরা অলরেডি। এটা দেখবা তুমি পারবা। আচ্ছা, ডিজিটাল ব্যালেন্স দুই প্রকার আছে, সেটা হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স, 4 ডিজিট ব্যালেন্স। 2 ডিজিট ব্যালেন্স, 4 ডিজিট ব্যালেন্স। এখান থেকে আমি যদি একটু চিত্র দেখাই তাহলে ভালো বুঝতে পারবা। দেখো, এটা হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স, যেটা দশমিকের পরে 2 ডিজিট পর্যন্ত হিসাব করা যাচ্ছে এখানে। আর 4 ডিজিট ব্যালেন্স, এটা অবশ্য দেখা যাচ্ছে না, বইয়ে দেখবা যে সুন্দরভাবে দেখতে পাবা যে দশমিকের পরে 4 ডিজিট পর্যন্ত পরিমাপ দিবে, এটা হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স। ঠিক আছে, তাহলে 4 ডিজিট ব্যালেন্সেই কিন্তু আমরা বেশি সূক্ষ্ম পরিমাপ পাচ্ছি, তাই না? ডিজিটাল ব্যালেন্সকে বলা হয়ে থাকে টপ লোডিং ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্সকে বলা হয় টপ লোডিং ব্যালেন্স। ওকে, দেখে রাখো। 2 ডিজিট ব্যালেন্স, এইখানে সাধারণত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন করার জন্য 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়ে থাকে। তো এটাই হয়, মনে রাখতে পারো যে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড মানে কি? সেকেন্ডারি মানে হচ্ছে 20 সেকেন্ড আর 2, তাই না? 2 ডিজিটের 2 আর সেকেন্ডারির সেকেন্ড, এই দিয়ে মনে রাখতে পারো 2 2 মিলে গেছে। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ 2 ডিজিট ব্যালেন্স দিয়ে মানে পরিমাপ করা হয়। আর 4 ডিজিট ব্যালেন্স দিয়ে হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ভর নেওয়া হয়। ওকে, দ্যাটস গ্রেট। ইজি, একদম ইজি এই চ্যাপ্টারটা। আচ্ছা, বলভঙ্গি ব্যালেন্স, ডিজিটাল ব্যালেন্স। তো তুমি দেখো, ডিজিটাল যত জিনিসপাতি আছে, ডিজিটাল জিনিসে তো অবশ্যই বিদ্যুৎ লাগবে, তাই না? ডিজিটাল জিনিসে বিদ্যুৎ লাগবে না? আর এই পৃথিবীটা এই যে এত সহজ হয়েছে ডিজিটাল হওয়ার কারণেই না।
প্রাচীনকালে জিনিসপাতি দেখা যায় যে প্রাচীনকালে একটা কাজ করতে যত সময় লাগতো, এখন ডিজিটাল যুগে ওই কাজটা আরও সহজ হয়েছে, দ্রুত দ্রুত ওই কাজটা সমাধান করা যায়। তো ডিজিটাল ব্যালেন্সে দেখো অবশ্যই বিদ্যুৎ লাগবে, তাই না? ডিজিটাল ব্যালেন্সে অবশ্যই বিদ্যুৎ লাগবে, কিন্তু পলভঙ্গি ব্যালেন্স যেটা, সেটা তো আর ডিজিটাল না, সেখানে বিদ্যুতের কোনো প্রয়োজনই নাই, তাই না? ডিজিটাল ব্যালেন্স যেহেতু, ডিজিটালে আমরা জানি যে ডিজিটাল যুগে সব কিছু দ্রুত হয়, ডিজিটাল যন্ত্রেও তো দ্রুতই হবে, তাই না? এই যে অল্প সময়ের মধ্যে ওজন নেওয়া যাবে, পলভঙ্গি ব্যালেন্সে একটু বেশি সময় লাগবে, তাই না? আচ্ছা, তো ডিজিটাল জিনিস যেহেতু অল্প সময়ের মধ্যে করতে পারবো, তারপর সূক্ষ্মভাবে হবে এটা, এই যে সূক্ষ্মতা বেশি হবে ডিজিটাল যন্ত্রে, আর যেটা ডিজিটাল নয় সেখানে ভুলের সম্ভাবনা বেশি থাকবে, তাই না? ব্যক্তিগত ভুল হতে পারে, সিম্পল। আচ্ছা, রাসায়নিক প্রক্রিয়া মূলত দুটা প্রধানভাবে বিভক্ত। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু শর্ট নোটে দেখি আছে কিনা, এই জিনিসটা শর্ট নোটে আছে কিনা, থাকলে ভালো, তো দেখি। না, এটার শর্ট নোট করা নাই, যাই হোক শর্ট নোট লাগবে না, এটা সামনে আরেকটা জিনিস আছে ওইটার সম্পর্কে শর্ট নোট লাগবে, এটা নাই, দরকার নাই। তো রাসায়নিক প্রক্রিয়াকে মূলত দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ অর্থাৎ আঙ্গিক বিশ্লেষণ, আরেকটা হচ্ছে মাত্রিক অর্থাৎ কোয়ান্টিটেটিভ। এই যে আমরা পরিমাণগত রসায়নে মূলত কোয়ান্টিটেটিভ বিষয়ে আলোচনা করে থাকি। দেখো, মাত্রিক বিশ্লেষণ সমূহ আবার দুইটা ভাগে বিভক্ত: ভর ভিত্তিক বিশ্লেষণ, আয়তন ভিত্তিক বিশ্লেষণ। ভর ভিত্তিক এবং আয়তন ভিত্তিক। তো আয়তন ভিত্তিক বিশ্লেষণে যেসব যন্ত্রপাতি কাজে লাগে, এই যন্ত্রপাতিগুলোর কাজ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো মেজারিং সিলিন্ডার কেন ব্যবহৃত হয় এইটা জানতে হবে। তো এটা মনে রাখার একটা টেকনিক আছে। দেখো, অনেকের নাম নাসিমা হয়ে থাকে না, নাসিমা নামে তোমার ফ্রেন্ড থাকতে পারে, আত্মীয় থাকতে পারে। তো ওরকমই একজনের নাম হচ্ছে আসিমা। নাসিমা না, আসিমা। তো আসিমা এর আসি দিয়ে মনে রাখতে হবে অ্যাসিড, আর মা দিয়ে হচ্ছে মেজারিং, মা দিয়ে মেজারিং সিলিন্ডার। এই যে মা দিয়ে মেজারিং সিলিন্ডার। তো মেজারিং সিলিন্ডার কী কী কাজে লাগে? অ্যাসিড এবং পানি, অ্যাসিড এবং পানি পরিমাপ করার জন্য, গাঢ় অ্যাসিড এবং পানি পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। ওকে, আচ্ছা। আর মেজারিং সিলিন্ডারে সর্বনিম্ন 1 মিলিলিটার তরল মাপা যায় মেজারিং সিলিন্ডারে। একই সাথে আরেকটা জিনিস একটু বলে রাখি যে বুরেটে যে 0.1 মিলিলিটার অংশ ব্যবধান, বুরেটে অংশ ব্যবধান কত? 0.1 মিলিলিটার। মিলিলিটার আর সেন্টিমিটার কিউব কিন্তু একই। অনেক সময় এটা মিলিলিটারে প্রকাশ না করে সেন্টিমিটার কিউব দিয়ে দিতে পারে, তো ওই ক্ষেত্রে যেন কনফিউজড হবে না। ওকে, তারপর আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক। আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক এটা কীভাবে মনে রাখবো? আপা, আপা কথাটাতে মনে রাখা যায়। আতে হচ্ছে আয়তনিক ফ্লাস্ক, আর পাতে প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ দেখো, এইখানটায় বলা নাই নাকি? ওয়েট, এই যে দেখো, মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক এটা কখন ব্যবহার করা হয়? প্রমাণ দ্রবণ তৈরির ক্ষেত্রে। প্রমাণ দ্রবণ তৈরির ক্ষেত্রে ওইখানেও বলা আছে, তবে একটু ইনডিরেক্টলি, এই জন্য একটু ডিরেক্টলি দেখাই দিলাম আর কি। এখানে কি বলছে যে নির্দিষ্ট আয়তনের, ও আচ্ছা আচ্ছা, বলা আছে তো, তাই না? খেয়াল করি নাই। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক ব্যবহার হয়। এই যে প্রমাণ দ্রবণ তৈরির ক্ষেত্রে আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক ব্যবহার হয়। তো আমরা এই দুইটা জিনিস একসাথে কিভাবে মনে রাখতে পারি? আসিমা আপা,
আসিমা আপা, এই কথাটা দিয়েই কিন্তু দুটো জিনিস কাভার হয়। আসি দিয়ে অ্যাসিড, মা দিয়ে হচ্ছে মেজারিং সিলিন্ডার। তাহলে অ্যাসিড এবং পানি পরিমাপের ক্ষেত্রে মেজারিং সিলিন্ডার, আর আতে হচ্ছে আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক, আর পাতে হচ্ছে প্রমাণ দ্রবণ। ওকে, তাহলে দুটো জিনিস একসাথে কাভার। আর এই যে মেজারিং ফ্লাস্ক, এটার গায়ে লেখা থাকে হচ্ছে টিসি। টিসি মানে টু কন্টেন, বহন করার জন্য, টু কন্টেন। হ্যাঁ, আর টিডি লেখা থাকে কোথায়? টিডি লেখা থাকে হচ্ছে পিপেটের গায়ে। কারণ কি? ডেলিভার মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভার করা। পিপেট কিন্তু এই কাজটাই করে, যে এক বস্তু থেকে আরেক মানে একটা পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তরের কাজটা করে থাকে হচ্ছে পিপেট। হ্যাঁ, আচ্ছা, বুলেটের কথা তো অলরেডি বলছি, যে এর যে ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 সেন্টিমিটার কিউব বা মিলিলিটার। মিলিলিটার আর সেন্টিমিটার কিউব তো একই, তাই না? পিপেট অলরেডি আমরা দেখে ফেলছি যে পিপেটের গায়ে কি লেখা থাকে, টিডি লেখা থাকে, টু ডেলিভার। পিপেট কেন ব্যবহার হয়? পরীক্ষাগারে একটি নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নেওয়ার জন্য পিপেট ব্যবহার হয়। ওকে, বিকার। বিকারের সাহায্যে কি কি কাজ করা হয়? ঢেলে নেওয়া হয়। দেখো, এই যে বিকারের সাহায্যে তরল পদার্থ ঢেলে নেওয়া হয়, তারপর বুরেটে দ্রবণ স্থানান্তর করা হয়, বার্নারে উত্তপ্ত করা হয়। তাহলে তিনটা কাজে, হ্যাঁ, বিকার তিনটা কাজে হেল্প করে। প্রথমত, একটা পাত্র থেকে তরল পদার্থ ঢেলে নিয়ে সেটা বুরেটে স্থানান্তর করার ক্ষেত্রে, তারপর বার্নারে উত্তপ্ত করার ক্ষেত্রে। ওকে, বিকারের কাজ আশা করি বোঝা গেছে। ওকে, কনিক্যাল ফ্লাস্ক। ও আচ্ছা, বুরেট সম্পর্কে আরেকটা কথা বলা উচিত ছিল, ওইটা মিস করছি। ওয়েট, বুলেট সম্পর্কে একটা জিনিস মনে রাখবা, টব। টব আর টক, এই দুইটা কথা মনে রাখবা, টব, টক। টব, টক। টয়ে কি? টয়ে হচ্ছে টাইট্রেশন। টয়ে টাইট্রেশন। এখানে বয়ে হচ্ছে বুরেট, আর কয়ে কনিক্যাল ফ্লাস্ক। তাহলে টাইট্রেশনে কে কে ব্যবহার হয়? বুরেট, কনিক্যাল ফ্লাস্ক, এরা হচ্ছে টাইট্রেশনে ব্যবহার হয়। ওকে, টক এবং টব এই দুইটা কথা দিয়ে আমরা মনে রাখতে পারি ইজিলি এটা। ওকে, তাহলে টব এবং টক দিয়ে টাইট্রেশন, টাইট্রেশন কাজে বুরেট এবং কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার হয়, মনে থাকবে। আচ্ছা, এই যে কনিক্যাল ফ্লাস্ক কোথায় ব্যবহার হচ্ছে? আয়তনিক বিশ্লেষণে টাইট্রেশন বিক্রিয়ায় কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার হয়, টাইট্রেশন কাজে কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার হয়। ওকে, কনিক্যাল ফ্লাস্ক যিনি আবিষ্কার করেছিলেন, ওনার নাম অনুসারে কনিক্যাল ফ্লাস্কের নাম আর্লেন মেয়ার ফ্লাস্ক বলেও অভিহিত করা হয়ে থাকে। আচ্ছা, এই যে সর্বোত্তম পরিষ্কারক কোনটা? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, এটা অলরেডি আমরা দেখে ফেলছি। এই যে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের ঘন দ্রবণ বা গাঢ় দ্রবণ। ওকে, সো মেজারিং সিলিন্ডার কোথায় ব্যবহার হয়? কি দেখছি আমরা? আসিমা, আসিমা আপা, তাহলে আসিমা দিয়ে কি? অ্যাসিড। মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডার। এই যে মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয় হচ্ছে গাঢ় অ্যাসিড এবং পানি পরিমাপের ক্ষেত্রে। আর আপা দিয়ে কি মনে রাখছিলাম? যে আয়তনিক ফ্লাস্ক, প্রমাণ দ্রবণ প্রস্তুতের ক্ষেত্রে। এই যে আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক প্রমাণ দ্রবণ তৈরির ক্ষেত্রে। বুরেট কখন? টপ দিয়ে মনে রাখতে বলছিলাম, এই যে টাইট্রেশন কাজে, টয়ে টাইট্রেশন, বয়ে বুরেট। পিপেট কখন ব্যবহৃত হয়? কোনো প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তর কাজে। ওকে, দ্যাটস গ্রেট। বুঝে ফেলছো না? বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিখা। তো বুনসেন বার্নারের যে তিনটা অংশ, এটা খুব সহজেই মনে রাখা যায়। বি বি বি। বিতে বুনসেন বার্নার, বিতে বুনসেন বার্নার, বিতে বেজ,
বিতে বার্নার টিউব, বিতে বায়ু নিয়ন্ত্রক রিং। হ্যাঁ, তাহলে চারটা বি দিয়েই কমপ্লিট। বুনসেন, বেজ, বার্নার, বায়ু নিয়ন্ত্রক। ওকে, আচ্ছা। তারপর আমরা এখন চলে যাবো একটু শর্ট নোটে, তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো দেখো, বুনসেন বার্নারে দুই ধরনের শিখা দেখা যায়, একটা হচ্ছে উজ্জ্বল শিখা আর একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। উজ্জ্বল শিখা নিয়ে আমাদের তেমন পড়া নাই, অনুজ্জ্বল শিখা নিয়ে আমাদের পড়া আছে। দেখো, অনুজ্জ্বল শিখাতে অন্তস্থ এবং বহিস্থ দুই ধরনের মণ্ডল থাকে। এখন দুইটার কালারে নীল, কিন্তু জারণ কোনটা বিদারণ কোনটা এটা তোমাকে একটু বুঝতে হবে। বহিস্থ নীল জারণ মণ্ডল আর অন্তস্থ নীল বিজারণ মণ্ডল। অনেকে এটা মিক্স করে ফেলে যে কোনটা জারণ কোনটা বিজারণ। দেখো, এইভাবে মনে রাখবা যে ব এবং বর্গজ এই দুইটা জিনিস অবশ্যই থাকবে, এই রুলটা মনে রাখবা। এই যে ব এবং বর্গজ, ব এবং বর্গজ, যেটা বিজারণ ওইটাই আগে থেকেই ব এবং বর্গজ উপস্থিত আছে, সো আবার আরেকটা ব আসবে না এখানে, ঠিক আছে? মানে বহিস্থতে যদি বিজারণ হইতো তাহলে দুইটা ডাবল ব হয়ে যাচ্ছে, ওরকম হবে না, এটা মনে রাখবা। ব এবং বর্গজ একবারই উপস্থিত। ওকে, বহিস্থ নীল জারণ মণ্ডল আর অন্তস্থ নীল বিজারণ মণ্ডল। ওকে, তো অন্তস্থ নীল বিদারণ মণ্ডল নিয়ে আমাদের আর পড়া নেই, এই বহিস্থ নীল জারণ মণ্ডল নিয়েই আমাদের পড়া। দেখো, এই যে বাইরের যে জারণ মণ্ডলটা, এইটা ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়ে থাকে। ল্যাবরেটরিতে এই যে শিখা পরীক্ষা, তারপর হচ্ছে বিভিন্ন বস্তুতে তাপ দেওয়ার ক্ষেত্রে এই বহিস্থ জারণ মণ্ডল ব্যবহার করা হয়ে থাকে। এই যে শিখা পরীক্ষায় বাইরের যে জারণ মণ্ডল এইটা ব্যবহার করা হয়ে থাকে, আর শিখা পরীক্ষা এখানটায় তাপমাত্রা হয়ে থাকে বহিস্থ জারণ মণ্ডলে সর্বোচ্চ 1570 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন আমরা বইয়ে চলে যাই। মানে অনেকের কাছে মনে হইতে পারে যে এটা ফাও ফাও, কেন শর্ট নোটে আনার দরকার ছিল? মানে বইয়ে এরকমভাবে গুছিয়ে দেওয়া নাই, তো এই জন্য গুছিয়ে একটু দেখাই নিলাম। তাহলে এখান থেকে আমরা একটা বার দেখে নিলাম গুছানো পড়া, তারপর বইয়েরটা দেখলে দুইবার দেখলে ইনশাল্লাহ ভালো মনে থাকবে, এই আর কি। দেখো, বুনসেন বার্নারে হাইড্রোকার্বন জ্বালানির আংশিক বা পূর্ণ দহনের ফলে শিখা উৎপন্ন হয়। শিখা দুই রকমের, অনুজ্জ্বল শিখা অর্থাৎ যেটা দীপ্তি নাই, আলো নাই, আর একটা হচ্ছে উজ্জ্বল শিখা বা দীপ্তিমান শিখা। আমরা অনুজ্জ্বল শিখা নিয়ে দেখলাম যে এটার প্রকারভেদ আছে। অনুজ্জ্বল শিখাতে অন্তস্থ বিদারণ মণ্ডল এবং বহিস্থ জারণ মণ্ডল, বহিস্থ জারণ মণ্ডল, অন্তস্থ বিদারণ মণ্ডল, রাইট? এখন এই যে বহিস্থ জারণ মণ্ডল যেটা, এইটাই হচ্ছে তাপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। শিখা পরীক্ষায় এইটাই ব্যবহার করা হয়, যে জারণ শিখা অজৈব লবণের ক্ষারকীয়মূলক শনাক্তকরণে শিখা পরীক্ষায় এই বহিস্থ জারণ মণ্ডল ব্যবহার করা হয়ে থাকে। তাপমাত্রা কত হয়? 1570 ডিগ্রি সেলসিয়াস। ওকে, কাভার। আচ্ছা, এখন বুনসেন বার্নারে এইখানটায় স্পিরিট ল্যাম্পে জ্বালানি রূপে ব্যবহার করা হয় কোনটা? মিথিলেটেড স্পিরিট হচ্ছে জ্বালানি রূপে ব্যবহার করা হয়। মিথিলেটেড স্পিরিট জ্বালানি রূপে ব্যবহার করা হয়। ওকে, মিথিলেটেড স্পিরিট জিনিসটা কি? মিথিলেটেড স্পিরিট হচ্ছে 95% রেকটিফাইড স্পিরিট, 95% রেকটিফাইড স্পিরিট প্লাস 5% মিথানল। ওকে, রেকটিফাইড স্পিরিট জিনিসটা কি? সরি, মিথিলেটেড স্পিরিট জিনিসটা কি? রেকটিফাইড স্পিরিটের 95% আর মিথানলের 4%। এখন রেকটিফাইড স্পিরিটেরও কিন্তু একটা সংযুক্তি আছে, এটাও একটু জানতে হবে। রেকটিফাইড স্পিরিটে থাকে হচ্ছে 95.6%, 95.6% ইথানল, হ্যাঁ, প্লাস 4.4% পানি। এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিটের সংযুক্তি। ওকে, দেখো, মিথিলেটেড স্পিরিট এটা কি কি নিয়ে গঠিত? রেকটিফাইড স্পিরিটের 95% আর 5% মিথানল।
আর রেকটিফাইড স্পিরিটে আছে 95.6% ইথানল আর 4.4% পানি। ওকে, বাইরে বৃষ্টি হচ্ছে, একটু হালকা নয়েজ আসতে পারে, এটা একটু কনসিডার করো। আচ্ছা, এই যে আমরা তাপ দিচ্ছি পরীক্ষা করার ক্ষেত্রে, আমরা যে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ক্ষেত্রে বুনসেন বার্নারে অনুজ্জ্বল শিখার উপর 45 ডিগ্রি কোণে রেখে তাপ দেওয়া হয়। এইভাবে 45 ডিগ্রি কোণে রেখে এরকম তাপ দেওয়া হয়। হ্যাঁ, ওকে। এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ওয়াটার বাথ। ওয়াটার বাথের তাপমাত্রাটা দেখো কত, 100 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার বাথের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের কম হয়ে থাকে। ওকে, মানে সর্বোচ্চ তাপমাত্রা 99 ডিগ্রি সেলসিয়াস। তো গোলতলি ফ্লাস্কে তাপ দেওয়ার 3টা পদ্ধতি কি কি? প্রথমত, অজৈব গ্যাস হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফার ডাইঅক্সাইড প্রস্তুতির বেলায় গোলতলি ফ্লাস্কটিকে অ্যাসবেস্ট তারজালির উপর ত্রিপদী সহকারে রেখে লোহার স্ট্যান্ডের সাথে ক্যাম্প দ্বারা আটকানোর পর বুনসেন বার্নারের শিখায় তাপ দেওয়া হয়, এই যে এরকম, এই চিত্রটার মতো। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়াটার বাথে রেখে 100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয়। এই ক্ষেত্রে জৈব যৌগ প্রস্তুতির বেলায় মনে রাখো, ওয়াটার বাথ কখন ব্যবহার করা হয়? জৈব যৌগ প্রস্তুতির বেলায়। ওকে, জৈব যৌগ প্রস্তুতিতে হচ্ছে ওয়াটার বাথ ইউজ হয়ে থাকে। গোলতলি ফ্লাস্ককে সরাসরি তাপ দেওয়া হয় স্টিম পাতন প্রক্রিয়ায়, যেমন অ্যানিলিন প্রস্তুতির বেলায় উৎপন্ন অ্যানিলিন জটিল যৌগের মিশ্রণ থেকে বিশুদ্ধ রূপে অ্যানিলিনকে পৃথক করা যায়। আচ্ছা, রাজ অম্লের যে সংকেতটা, এটা এখান থেকে গুরুত্বপূর্ণ। রাজ অম্ল হচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটা অনেকে মিক্স করে ফেলে যে কোনটা 3 মোল কোনটা 1 মোল। এইভাবে মনে রাখবা, যেখানে একবার 3 আসে সেখানে আবার 3 আসবে না। নাইট্রিক অ্যাসিডের 3 আগে থেকে একবার আসে, এখানে 3 আসবে না, এখানে 1 আসবে। এখানে 3 নাই, এখানে 3 আসবে। হ্যাঁ, তাহলে 1 মোল নাইট্রিক অ্যাসিড আর 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে রাজ অম্লের সংকেত। ওকে, রাজ অম্লে এই থাকে আর কি, মিক্সচার। ওয়াটার বাথকে পানিগাহ বলা হয়। আমরা তো দেখলাম যে জৈব যৌগ প্রস্তুতির বেলায় ওয়াটার বাথ ব্যবহার হয়, তাই না? ওয়াটার বাথ কখন ব্যবহার হয়? জৈব যৌগ প্রস্তুতির বেলায়। রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য সাধারণত ডেসিকেটর বা ভ্যাকিউম ডেসিকেটর ব্যবহৃত হয়। রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য ডেসিকেটর বা ভ্যাকিউম ডেসিকেটর ব্যবহার হয়ে থাকে। ডেসিকেট শব্দের অর্থই কিন্তু শুষ্ককরণ, জানো তো? ডেসিকেট শব্দের অর্থই শুষ্ককরণ। তো শুষ্ককরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে ডেসিকেটর। ওকে, আচ্ছা। ডেসিকেটরের ভেতরে শুষ্ককারক পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়। তো গুরুত্বপূর্ণ এটা কিন্তু, যে শুষ্ককারক পদার্থ রূপে কোনটা রাখা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড। ডেসিকেটরের ভেতরে শুষ্ককারক রূপে কোনটা রাখা হয়? ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়। ওকে, ক্যালসিয়াম ক্লোরাইড। আরও কিছু শুষ্ককারক আছে, এইগুলো একটু আমাদের মনে রাখতে হবে। তো আমরা এই যে শুষ্ককারক যে এজেন্টগুলা এবং নিরোধক এজেন্ট, এইগুলা একটু শর্ট নোট থেকে দেখে আসবো, টেকনিকটা একটু দেখে আসবো আমরা। কপাল ফাটা মাসি, এইটা দিয়ে আমরা মনে রাখবো। না রে, এইখানে নাই, দাঁড়া, ওয়েট। কোথায় ছিল জানো এটা? দাঁড়া দাঁড়া, যাই হোক, শর্ট নোটটা খুঁজে পাইলাম না রে, আমি নিজেই লিখে দিচ্ছি। দেখো, শুষ্ককারক পদার্থ মনে রাখার টেকনিক হচ্ছে, শীতের সময়ে যখন আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, ত্বক শুষ্ক হয়ে গেলে ওই সময় কি হয়? ত্বক ফেটে যায় না? তো এক মাসি, তার ওই রকম ত্বক শুষ্ক হয়ে গিয়েছে, অ্যান্ড ত্বক শুষ্ক হয়ে যাওয়ার কারণে ত্বক ফেটে গেছে। তো ওই শুষ্ক হয়ে ফেটে গেছে, এখান থেকে শুষ্ককারক কথাটা মনে রাখবো। তাহলে কপাল ফাটা মাসি, কপাল ফাটা মাসি। দেখো, এই কতে
মনে রাখবা ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, আর এই পালের যে এটা দিয়ে পটাশিয়াম ক্লোরাইড, আর ফাটা দিয়ে হচ্ছে এই যে ফসফেট P2O5। ওকে, ফাটা দিয়ে P2O5 ফসফেট। আর মাসির যে মা, এটা দিয়ে ম্যাগনেসিয়াম, আর সি দিয়ে হচ্ছে সিলিকন। ওকে, বুঝাইতে পারছি আশা করি। আবার দেখাই, দেখো, কপালের কতে ক্যালসিয়াম ক্লোরাইড, কপালের যে পরের অংশ পাল, ওইটা দিয়ে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। ফাটা দিয়ে হচ্ছে এই যে ফসফেট। ওকে, ফসফেট। মাসির মা দিয়ে ম্যাগনেসিয়াম, আর সি দিয়ে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এটা এখন হাস্যকর মনে হইলেও মনে হচ্ছে যে এই কি মনে থাকবে। তুমি এই ছন্দটা একটু প্র্যাকটিস করো, এমসিকিউ অপশন দেখলে তোমার মনে পড়বে। ঠিক আছে, পারবা ইনশাল্লাহ। তো শুষ্ককারক এজেন্টগুলো আমরা দেখলাম, এখন নিরোধক এজেন্টগুলো একটু দেখে নিই। নিরোধক এজেন্টগুলা নিরুপায় মিনা দিয়ে মনে রাখা যায়। তবে আমার সাজেশন হচ্ছে, তুমি যদি তোমার প্যারা মনে হয় বেশি, যে এত এত ছন্দ আমি মনে রাখতে পারছি না, তুমি যে কোনো একটা ছন্দ মনে রাখো। মানে হয় তুমি শুষ্ককারক মনে রাখো, না হয় নিরোধকটা মনে রাখো। এমসিকিউ যদি আসে এরকম দিবে যে কোনটি নিরোধক এজেন্ট নয় বা কোনটি শুষ্ককারক এজেন্ট, এরকম এমসিকিউতে দিবে। তখন মনে করো 3টা অপশন দিবে হচ্ছে শুষ্ককারক থেকে, একটা দিবে নিরোধক থেকে। তো তুমি যদি শুষ্ককারকগুলা জানো, তাহলে তো তুমি নিরোধক না জানলেও এমসিকিউ এর আনসার করে আসতে পারবা, তাই না? তো নিরোধকগুলা মনে রাখার টেকনিক হচ্ছে নিরুপায় মিনা। ছোটবেলায় মিনা কার্টুন দেখছো না? নিরুপায় সেই মিনা। তো নিরু দিয়ে হচ্ছে নিরোধক, আর পাই দিয়ে হচ্ছে এই পটাশিয়াম, আর মিনা দিয়ে হচ্ছে এই অ্যালুমিনা। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবা যে সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে P2O5, এই দুটা নিরোধক এবং শুষ্ককারক উভয় রূপে কাজ করে। সালফিউরিক অ্যাসিড এবং P2O5 এই দুটা শুষ্ককারক এবং নিরোধক উভয় রূপে কাজ করে থাকে। ওকে, আচ্ছা, বিপজ্জনক বিজারক পদার্থ। এখন আমরা খুবই দারুণ কিছু টেকনিক দেখব, রোমান্টিক টেকনিক, বিরহের টেকনিক দেখব। এই জিনিসগুলো এত ইন্টারেস্টিং, তোমার সামনে এত ইন্টারেস্টিং কিছু টেকনিক অপেক্ষা করতেছো, দেখো খালি। আমরা একটু শর্ট নোটে চলে যাই। দারুণ একটা বিরহপূর্ণ একটা সিনেমা অপেক্ষা করতেছে আমাদের জন্য। আচ্ছা, এটা এই কথাটা তুমি একটু রিলেট করতে পারবা যদি আমি তোমাকে একটা জিনিস দেখাই। এই যে ছক আছে সামনে একটা হ্যাজার্ডাস সিম্বল, হ্যাজার্ড সিম্বল যে 10টা, এইগুলা কিন্তু মনে রাখতে হবে আমাদের। হ্যাজার্ড সিম্বলের যে উদাহরণগুলা, হ্যাজার্ডাস যে পদার্থগুলা, এইগুলা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এইগুলা মনে রাখার টেকনিকের মধ্যে ওই ক্ষতিকারক বিচারক, বিপজ্জনক বিচারকগুলাও মানে ইনক্লুড করে দিব, একবারেই মনে রাখবো। কিভাবে দেখো, এই যে বিষাক্ত পদার্থ, এই যে বিষাক্ত পদার্থ, এইখান থেকে শুরু করে এই যে অধিক দাহ্য, বিষাক্ত থেকে শুরু করে মারাত্মক দাহ্য, এই 6টা পর্যন্ত আমরা একটা সিনেমা দিয়ে মনে রাখবো, সিনেমার একটা দৃশ্য দিয়ে মনে রাখবো। খুবই ইন্টারেস্টিং। তো এটার মাঝেই আমাদের এই যে উপরে এই জিনিসটা, বিপজ্জনক বিচারকগুলা কাভার হয়ে যাবে, এর মাঝে ওইটা কাভার হয়ে যাবে। এজন্য এখানে এটা দেখাচ্ছি না, অটোমেটিক কাভার হয়ে যাবে, দেখো। তো হ্যাজার্ডাস সিম্বল কয়টা? হ্যাজার্ড সিম্বল হচ্ছে 10টা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত হ্যাজার্ড সিম্বল হচ্ছে 10টা। ওকে, এখন বিষাক্ত পদার্থ,
বিষাক্ত পদার্থ, এটার কি টক্সিক, টক্সিক মানে কি বিষাক্ত, টক্সিক মানে বিষাক্ত, এটার প্রথম যে অক্ষরটা টি, এটাই হচ্ছে এর সিম্বল। প্রতীকগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সো আমাদের যে সিনেমা দিয়ে মনে রাখার টেকনিক বলছি, এই সিনেমা এখন শুরু হচ্ছে। সিনেমায় এই হচ্ছে নায়িকা, নায়িকার নাম হচ্ছে নলিনী, নায়িকার নাম কি নলিনী, এবং সিনেমার নায়কের নাম কি, সিনেমা সিনেমার নায়কের নাম হচ্ছে মার্কো। সিনেমার নায়িকার নাম হচ্ছে নলিনী এবং নায়কের নাম মার্কো। নলিনী নামটা শুনে কি মনে হচ্ছে এটা হিন্দু ধর্মের একটা নাম না? নলিনী মেয়েটার ধর্ম কি হিন্দু, তাই না? কেন বললাম হিন্দু, কারণ একটু পর এই জিনিসটা কাজে লাগবে, এটা একটা টেকনিকের অন্তর্ভুক্ত। সো নলিনী এবং মার্কো, তাদের দুজনের অনেক দিনের প্রেম ভালোবাসা, কিন্তু বিরহের কথা হচ্ছে নলিনীর বাবা নলিনীর জন্য একটা পাত্র দেখছে, নলিনীর বিবাহ দিয়ে দিবে। এবার মার্কো যখন এই খবর শুনতে পেয়েছে যে সব রাস্তা বন্ধ, তাদের ভালোবাসার ইতি এখানেই হতে চলেছে, আর বেশি দিন এটা চলবে না, নলিনীর খুব দ্রুতই বিবাহ হয়ে যাবে, তো মার্কো এবং নলিনী শেষবারের মতো বিদায় জানাতে এসছে। এবং মার্কো নলিনীকে কি বলছে দেখো, মার্কো নলিনীকে বলছে যে বিদায় নলিনী। মার্কো নলিনীকে বলছে বিদায় নলিনী। এখন আমি যদি এটা তোমাকে একটু শর্ট নোটে নিয়ে যাই, তাহলে তুমি এখন এটা রিলেট করতে পারবা খুব ভালোভাবে। এই যে মার্কো নলিনীকে কি বলছে, বলছে বিদায় নলিনী, শেষবারের মতো বিদায় দিচ্ছে একটা, বিদায় নলিনী। তো বিদায়ের যে বি, এটা দিয়ে আমরা চারটা জিনিস মনে রাখবো। তিনটা জিনিস, চারটা না তিনটা। যে বিতে বিপজ্জনক বিদারক, বিপজ্জনক বিদারক, আর হচ্ছে বিষাক্ত, বিপজ্জনক বিজারক এবং বিষাক্ত। হ্যাঁ, আর দায়তে হচ্ছে, দায় দিয়ে মনে রাখবো দাহ্য। ওকে, তো বিপজ্জনক বিজারক এবং বিষাক্ত পদার্থ এবং দাহ্য পদার্থ, এই তিনটার মধ্যেই কিন্তু এই নলিনী দিয়ে মনে রাখা যাবে। দেখো নলিনীর যে ন, এইটা হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, লিতে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর নিতে হচ্ছে সোডিয়াম। বুঝছো, নলিনী, নলিনী সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম। ওকে, তাহলে বিদায় নলিনী দিয়ে আমরা মনে রাখলাম যে এই যে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম, এই তিনটা একই সাথে তিনটা জিনিসের উদাহরণ। প্রথমত দাহ্য পদার্থের, তারপর বিপজ্জনক বিজারকের উদাহরণ, আর হচ্ছে বিষাক্ত পদার্থের উদাহরণ। চলো এখন আমি একটু রিলেট করে দেই। দেখো এই যে বিষাক্ত পদার্থের মধ্যে নলিনীর যে নলিনী আছে কিনা, আছে। তারপর দাহ্য, বলছি দাহ্য পদার্থের মধ্যেও আছে এটা, এই যে এই যে নলিনী আছে কিনা, আছে, দাহ্য পদার্থের মধ্যেও আছে। তারপর ওই যে বিপজ্জনক বিজারক, দেখো বিপজ্জনক বিজারকের মধ্যে আছে কিনা, এই যে বিতে বিপজ্জনক বিদারক বলছিলাম, বয়রস্বীকারে দিয়ে মনে রাখছিলাম যে বিপজ্জনক বিদারক। এই যে নলিনী আছে, নলিনী, তাহলে তিনটা জিনিস কাভার হয়ে গেল, বিদায় নলিনী দিয়ে তিনটা জিনিস কাভার। তাহলে নলিনী কথাটা দিয়েই আমরা কিন্তু বিষাক্ত পদার্থের মধ্যে এই দুইটা জিনিস কাভার করতে পারলাম বিদায় নলিনী থেকে। আবার দেখো ক্যাডমিয়াম ক্রোমিয়াম, এরা কি বিষাক্ত কিনা? পরিবেশ রসায়ন চ্যাপ্টারে দেখছো না, ক্যাডমিয়াম ক্রোমিয়াম এগুলা ভারী ধাতু ছিল না, এগুলা ভারী ধাতু। সো ক্যাডমিয়াম ক্রোমিয়াম যে বিষাক্ত, এটা আলাদা করে আর মনে রাখার প্রয়োজন আছে তোমার, এমনি মনে থাকবে।
ওকে, সো টক্সিক পদার্থ আমাদের কাভার। তারপর দেখো আমাদের আরেকটি দৃশ্য, সিনেমার আরেকটি দৃশ্য। প্রথমে তো নলিনীকে বলল যে বিদায় নলিনী। তারপর মার্কো কি করবে, নায়কের নাম কি, আমাদের নায়কের নাম হচ্ছে মার্কো। তো তার এতদিনের মনের মানুষ, স্বপ্নের মানুষ, তার বিয়ে হয়ে যাচ্ছে, তার এই বিরহ সে সহ্য করতে পারতেছে না। সো সে যাওয়ার সময় নলিনীকে বলছে যে সোনা, বলছে সোনা। মার্কো কি বলছে, মার্কো, নায়কের নাম কি, মার্কো। মার্কো একটা বিদেশি নামের মতো, তাই না? সো মার্কো বলছে সোনা, আমি নিকোটিন খাবো। সোনা, আমি নিকোটিন খেয়ে মরে যাব। কি বলছে, বলছে সোনা, আমি নিকোটিন খেয়ে মরে যাব। এখন এই সোনা কোন সোনা, এটাকে আর তোমাকে বলা লাগবে? ওই যে সোনা বাবু, জান, টিয়া, কত কিছুই না বলে। সেই সোনা, বুঝছো? আচ্ছা, তো মার্কো কি বলছে, বলছে সোনা, আমি নিকোটিন খেয়ে মরে যাব। তো এই সোনা দিয়ে মনে রাখবা সায়ানাইড। হ্যাঁ, সোনা দিয়ে মনে রাখবা সায়ানাইড, এই যে সায়ানাইড যৌগসমূহ, ঠিক আছে? সোনা দিয়ে মনে রাখবা সায়ানাইড যৌগসমূহ। আর নিকোটিন, এই যে নিকোটিন এখানে আছেই অলরেডি, এই যে নিকোটিন। আর মার্কো, মার্কো দিয়ে মনে রাখবা হচ্ছে মারকারি। মার্কো দিয়ে মনে রাখবা মারকারি লবণসমূহ। ওকে, এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে, আমি কিভাবে মনে রাখবো যে এটা ভেরি টক্সিকের উদাহরণ, এটাতে অত্যাধিক বিষাক্ত এর উদাহরণ, এটা কিভাবে মনে রাখবো আমরা? দেখো, বিদায় জানানোর যে ব্যাপারটা, ওইটা একটু কম টক্সিক ছিল, কিন্তু যে গার্লফ্রেন্ডের জন্য যে মরে যাইতে হবে, এটা খুবই টক্সিক না? দেখো তো, মরে যাচ্ছে, ভেরি টক্সিক জিনিস না এটা? খুবই টক্সিক, কিন্তু মরে যাইতে হবে ভাই, এই একটা মাত্র জীবন, তাই এইভাবে শেষ করবি, তাই বলে? আচ্ছা, সো সোনা, আমি নিকোটিন খেয়ে মরে যাব, এই কথা বলে মার্কো সাহেব নিকোটিন খেয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। এবার এই কাহিনী, এই কথা যখন আমাদের নায়িকা নলিনীর কানে গেল যে মার্কো নিকোটিন খেয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, প্রেমের জন্য তার জীবন স্যাক্রিফাইস করে গেল, জীবন দিয়ে চলে গেল, তখন নলিনী কি হাত গুটিয়ে বসে থাকবে? সেও বলবে যে মার্কো যদি না থাকে তাহলে আমার বেঁচে থেকে কী লাভ, তাই না? নলিনী, নলিনী যেহেতু একজন মেয়ে মানুষ, তো সে তো আর নিকোটিন খাবে না। সে কি করবে, মরার ট্রাই করবে কোনগুলা খেয়ে, বাসায় যেগুলা পাওয়া যায়। দেখবা সাধারণ মাঝে মাঝে কিন্তু এরকম খবর পাও যে হারপিক খেয়ে মারা গেছে, মানে হারপিক খেয়ে মরার ট্রাই করছে কোনো একটা মেয়ে, তারপর পোকা মারার ওষুধ খাইছে, তারপর যে টাইলস ধোয়ার যে পলিশিং যে এজেন্টগুলা ওইটা খাইছে, এরকম কিন্তু প্রায় এরকম নিউজ পাওয়া যায় যে এই মেয়েরা এগুলা খায়। মেয়েরা না, ছেলেরাও খায় আসলে মাঝে মাঝে। তো মেয়েরা, দেখো, মেয়ে মানুষ যেহেতু বাসায় যে ধরনের বিষাক্ত জিনিসপাতি পাওয়া যায়, ও ওইগুলা খেয়ে মরার ট্রাই করবে। ব্লিচিং পদার্থ, এই যে ব্লিচিং পাউডার আছে না, ব্লিচিং পাউডার কাপড় কাচার জন্য ব্যবহার হয়। তো নলিনী, ও তো এখন ইচ্ছা হচ্ছে মরতে হবে, যে যেমনে হোক মরতে হবে, তো ও বাসায় ব্লিচিং পদার্থ পাবে, ব্লিচিং পদার্থ খাবে। তারপর ফ্লোর পলিশের, ফ্লোর পলিশ করার যে পদার্থ সেটা খাবে, ফ্লোর পলিশ করার পদার্থ খেয়ে ফেলবে। বাসায় একটু রং পাইলে সেটাও খাবে, মানে যেমনি হোক মরতে হবে। মার্কও তখন পৃথিবীতে নাই, তখন সেই পৃথিবীতে নলিনীর বেঁচে থেকে কোনো লাভ নাই, তাই না? তাহলে পেইন্টও খাবে, তারপর পোকা মারার ওষুধও খাবে, এই যে পোকা মারার ওষুধও খাবে। হুম, খেয়ে নলিনীও পৃথিবী থেকে বিদায় নিল। তাহলে আমাদের মার্কো সাহেব কি করলো, নিকোটিন খেয়ে মরলো, আর নলিনী মরলো কি কি খেয়ে, ব্লিচিং পদার্থ, পেইন্ট, ফ্লোর পলিশ, পোকা মারার ওষুধ, এইগুলা খেয়ে নলিনীও পৃথিবী থেকে বিদায়। তাহলে প্রেমিক প্রেমিকা দুজনেই ইতিহাস হয়ে গেল। এখন তুমি বলো, এই যে প্রেম জিনিসটা, আবেগের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এইটাকে একটা উত্তেজনা বলতে পারি কিনা, একটা টপ লেভেলের উত্তেজনা বলতে পারি কিনা প্রেম, প্রেম জিনিসটাকে? তো প্রেমের কারণে এই যে মার্কো এবং নলিনী, তারা দুজনই জীবন দিয়ে দিল, দুজনই
মারা গেল। হ্যাঁ, সো এইটা একটা ইরিটেটিং না, ইরিট্যান্ট, উত্তেজক। এক্স আই হচ্ছে ইরিট্যান্ট বা উত্তেজকের যে উদাহরণ। আচ্ছা, এইটা তো বলা হয় নাই। ক্ষতিকারক পদার্থ, এটা কীভাবে মনে রাখবো? ওই যে, আচ্ছা একটা জিনিস বলতে আমি ভুল করছি, সেটা হচ্ছে নলিনী কী করবে? নলিনী বলবে যে মার্কও যদি পৃথিবীতে না থাকে আমিও পৃথিবীতে থাকবো না, আমিও নিজেই নিজের ক্ষতি করে দিব, নিজের ক্ষতি নিজে করে ফেলবো, আমি নিজের ক্ষতি নিজে করে দেব। তো ওই ক্ষতি দিয়ে হচ্ছে ক্ষতিকারক পদার্থ মনে রাখতে হবে। আরেকটা বার বলে রাখি, এটা কিন্তু একবার তুমি দেখলা আর মনে থাকবে এমন কিছু না। এই ছকটাতে কত কঠিন ছক, এটা অনেকে মনেই রাখতে পারে না, সারাদিন এটার পেছনে ইনভেস্ট করে তাও মনে রাখতে পারে না। আমি বলবো যে তুমি এটার পেছনে আধা ঘন্টা ইনভেস্ট করবা অন্তত। যদি মনে না থাকে, দেখা যাচ্ছে যে বুঝতে পারতেছে না, ভুল হয়ে যাচ্ছে, তুমি এটার পেছনে একদম মনোযোগ সহকারে আধা ঘন্টা ইনভেস্ট করবা। আমি তো বুঝাই দিচ্ছি, তারপর এটার পেছনে বারবার প্র্যাকটিস করবা, আধা ঘন্টা ইনভেস্ট করবা, আর জীবনেও ভুলবা না ইনশাল্লাহ, এই সিনেমাটা যদি মনে থাকে। হ্যাঁ, আর এই ছকটা টোটাল পড়ানো হয়ে গেলে আমি আরেকটা বার এই সিনেমার গল্পটা আবার বলে একটা বার রিভিশন করাই দিব, তখন আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো এই এক্স এন এই কথাটা দিয়ে কী বোঝায়? নক্সিয়াস। এই যে নক্সিয়াস, এক্স এন নক্সিয়াস বোঝায়। সো ক্ষতিকারক পদার্থগুলো আমাদের ডান। আর ইরিটেটিং যেটা বলছিলাম, যে প্রেম জিনিসটা আবেগের দিক থেকে বিবেচনা করলে উত্তেজনাই বলা যায়, টপ লেভেলের একটা উত্তেজনা। তো এই উত্তেজনার বশবর্তী হয়ে তারা যে দুইজন তাদের জীবন বিলাই দিল, আত্মহত্যা করলো, এটা কোনোভাবেই সমীচীন, কোনোভাবেই কিন্তু সমীচীন না। তো আমরা এটাই ভাবে মনে রাখবো যে আশিক অর্থাৎ প্রেম, ইশক, আশিককে প্রেম বলা হয়ে থাকে না, বল না, ওই যে একটা গান আছে না, আচ্ছা বলবো না, থাক। আচ্ছা, আশিক বিষ, আশিক বিষ, এই কথাটা দিয়ে উত্তেজক পদার্থ মনে রাখা যায়। মানে দেখো, প্রেম জিনিসটা তাদের জীবন দিয়ে পরিশোধ করা লাগলো, প্রেমের এই মূল্যটা, প্রেমের কারণে দুজনে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। সো এই যে আশিক অর্থাৎ প্রেম, এই জিনিসটা বিষের মতো কাজ করলো না? এই দুইটা জিনিস, আশিক জিনিসটা বিষের মতো কাজ করলো কিনা? সো আশিক বিষ দিয়ে মনে রাখবো আমরা যে ইরিটেটিং পদার্থ কি কি। আশি মানে হচ্ছে অ্যাসিড, আশি মানে হচ্ছে অ্যাসিড। এই যে দেখো, আশি দিয়ে মনে রাখবো অ্যাসিড। আর কতে ক্ষার, কতে ক্ষার, এই অ্যাসিড এবং ক্ষার। আর বিষ, বিষের বি দিয়ে মনে রাখতে হবে বিরঞ্জক পদার্থ, বিরঞ্জক পদার্থ। আর এই সতে, সতে সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া, সতে সোপ পাউডার, সিমেন্ট গুঁড়া। ওকে, তাহলে আশিক বিষ দিয়ে আমাদের ইরিটেটিং পদার্থগুলো মনে থাকবে। ওকে, আচ্ছা, তারপর দাহ্য পদার্থগুলা, এইটা আরও সুন্দরভাবে মনে থাকবে। দেখো, নলিনী মারা গেছে, মার্কো সাহেবও মারা গেছে। তো একদম শুরুতেই বলছিলাম যে নলিনী নামটা শুনলেই বুঝতে পারছো তো এটা হচ্ছে একটা মেয়ে, এবং সে হচ্ছে হিন্দু মেয়ে, তাই না? তো সে মারা গেছে। তো হিন্দুদের যে রীতি অনুযায়ী, হিন্দু ধর্মের রীতি অনুযায়ী তাকে কী করবে? দাহ করবে, চিতায় দিয়ে পোড়াবে, তাই না? দাহ করবে। সো ওই যে দাহ দিয়ে দাহ্য মনে রাখবা, দাহ দিয়ে মনে রাখবা দাহ্য, ঠিক আছে? চিতায় দাহ করবে, দাহ দিয়ে দাহ্য মনে রাখবা। সো চিতায় যখন পোড়াবে তখন তার জানটা, তার যে জান, হৃদয়, মন, প্রাণ, তার জান কি আরোপ করতেছে না? চিতার যে আগুন, সেখানে তার জান আরোপ করতেছে কিনা? জান আরোপ, জান আরোপ করতেছে চিতার আগুনে, দাহ করার জন্য জান আরোপ করতেছে। সো এই জান দিয়ে মনে রাখবা জিঙ্ক পাউডার। দেখো, জান, জান দিয়ে মনে রাখবা জিঙ্ক পাউডার। আর আরোপ, আরোপের যে আরো, আরো দিয়ে হচ্ছে অ্যারোসল, আরো, আরো দিয়ে অ্যারোসল। আর পয়ে হচ্ছে পেট্রোলিয়াম, পয়ে পেট্রোলিয়াম। ওকে, আচ্ছা। আর অন্য ওই যে তিনটা দাহ্য পদার্থ, এইগুলো তো ওই যে প্রথমে আমরা দেখছিলাম, তাই না? ওই যে বিদায়, নলিনী দিয়ে এই তিনটা মনে রাখছিলাম, নলিনী, তাই না? আচ্ছা, তারপর এক্সট্রিমলি ফ্লেমেবল মানে হচ্ছে মারাত্মক দাহ্য, অধিক দাহ্য। তো এইখানে যে ঘটনাটা ঘটবে,
সেটা হচ্ছে দাহ করানোর জন্য বা পোড়ানোর জন্য। দাহ করানোর জন্য নলিনীকে যখন চিতায় দেওয়া হবে তখন দেখা যাচ্ছে যে দেখবে যে ঠিক মতো জ্বলতেছে না, চিতার আগুন ঠিক মতো জ্বলতেছে না। তখন চিতার আশেপাশে অনেক লোকজন থাকে, তো তারা সাজেশন দিবে যে যেহেতু আগুনটা ঠিক মতো জ্বলতেছে না, তো রীতি পালনে একটু বিঘ্ন দেখা দিচ্ছে যেহেতু, সো আপনারা একটা কাজ করতে পারেন, চিতায় একটু এলপিজি দিয়ে দেন, একটু সিএনজি দিয়ে দেন। এই ন্যাচারাল গ্যাসগুলা দিলে আগুনটা ভালো জ্বলবে, চিতার আগুনটা ভালো জ্বলবে, দ্রুত দাহ হয়ে যাবে। হ্যাঁ, সো তারা কি বলবে যে চিতায় একটু এলপিজি সিএনজি ঢাইলেন, কি বলতেছে ঢাইলেন, চিতায় একটু এলপিজি সিএনজি ঢাইলেন। সো ঢাইলেনের যে ঢাই, এটা দিয়ে মনে রাখতে হবে ডাই ইথাইল, ঢাইলেনের ঢাই দিয়ে ডাই ইথাইল, আর লেন দিয়ে লিন, এই যে অ্যাসিটিলিন। ওকে, বুঝছো? সো এই যে এলপিজি সিএনজি এইগুলা আরও বেশি বেশি হচ্ছে দাহ করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে এক্সট্রিমলি দাহ করার জন্য, এক্সট্রিমলি বা মারাত্মক দাহ করার জন্য হচ্ছে আমরা এই এলপিজি সিএনজি ব্যবহার করতেছি, এটা দিয়ে মনে রাখবা। ওকে, সো আমাদের গল্প এখানেই শেষ। মার্কো এবং নলিনী তারা দুজন মারা গেল, তাদেরকে দাহ করাও শেষ, সিনেমা এখানেই শেষ। ওকে, আর বিস্ফোরক পদার্থের যে উদাহরণ সেইগুলা দেখো কি কি। অবশ্যই প্রত্যেকটার প্রতীকগুলা ভালোভাবে দেখতে হবে। তো বিস্ফোরক, এটার ইংলিশ ভার্সন কি এক্সপ্লোসিভ, এক্সপ্লোসিভের ই দিয়ে হচ্ছে এটার প্রতীক প্রকাশ করা হয়ে থাকে, বিস্ফোরক ই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, প্রতীকটা হচ্ছে ই। তো টিএনটি একটা বিস্ফোরক, এটা তো বলার আর কোনো অপেক্ষায় রাখে না, জানো টিএনটি একটা বিস্ফোরক। তারপরে যে জৈব পারঅক্সাইড, এটা একটা বিস্ফোরক। গান পাউডার, এটা বিস্ফোরক, এটা তো দেখলেই বুঝতে পারতেছো তাই না? তারপর পরিবেশের জন্য ক্ষতিকারক, নেচারের জন্য ক্ষতিকারক, এই জন্য এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, তো দেখো অ্যামোনিয়া গ্যাস, এটা বায়ুর জন্য ক্ষতিকর। ক্লোরিন গ্যাস, এটা বায়ুর জন্য ক্ষতিকর। টারপিন তেল, এরা কী করবে, পানি দূষণ করে। কীটনাশক, এরা হচ্ছে বায়ু এবং পানি উভয়টাই দূষণ করতে পারে। লিনডেন দূষণ করে। হ্যাঁ, সো পরিবেশের জন্য ক্ষতিকর বস্তুগুলো তুমি দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, জারক পদার্থ, এটা সম্পর্কে তোমরা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে মোটামুটি একটা ধারণা পেয়েছো। যাদের জারক পদার্থ এবং বিজারক পদার্থ মনে থাকে না, ঠিকভাবে বুঝতে পারো না, তারা পরিমাণগত রসায়নে দেখবা যে জারক এবং বিজারকের একটা পার্ট আছে, ওইটা আমি অলরেডি ক্লাস নিয়েছি, ওইটা একটু 5টা মিনিট ইনভেস্ট করে দেখে নিও। তো এখন বলছি যে জারক পদার্থগুলা যেহেতু অক্সিডাইজিং, জারকের ইংলিশ কি অক্সিডাইজিং, হ্যাঁ, সো ও দিয়ে হচ্ছে অক্সিডাইজিং, প্রতীকটা হচ্ছে ও। আচ্ছা, সো ক্লোরিন গ্যাস কোথায়, 17 নম্বর গ্রুপে অবস্থিত, তাই না? ওরা একটা অক্সিজেন গ্রহণ করে হচ্ছে অষ্টক পূরণ করে, তো গ্রহণ করলে কি হয়, বিজারণ হয়, আর আমরা জানি যে জারকের বিজারণ হয়, তাই না? তারপর পটাশিয়াম জাতীয়, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলা কিন্তু শক্তিশালী জারক। এর আগেই আমরা দেখছিলাম ওই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ পড়ার সময় কিন্তু বলছিলাম যে এই পটাশিয়াম ডাইক্রোমেট একটা শক্তিশালী জারক, তাই না? তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলা কিন্তু জারক পদার্থ, যেগুলো পেটে গেলে ডায়রিয়া হতে পারে। ওকে, আচ্ছা, ক্ষয়কারী পদার্থ যেগুলা, করোসিভ। আচ্ছা, আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারে করোসান বা ধাতুর ক্ষয় দেখছিলাম না, করোসান বা ধাতুর ক্ষয়, সো রিলেট করতে পারতেছো, যে করোসান দ্বারা হচ্ছে ক্ষয় বোঝায়, সো করোসিভ মানে ক্ষয়কারী, সো সি দ্বারা হচ্ছে ক্ষয়কারী পদার্থ প্রতীক বোঝানো হয়ে থাকে। ওকে, ক্ষয়কারী পদার্থ কোনগুলা, অ্যাসিড এবং ক্ষার, দুইটাই ক্ষয়কারী পদার্থ। তোমার শরীরে যদি কোথাও অ্যাসিড লাগে তোমার ক্ষয় করে ফেলতে পারে তোমার ত্বকে, ক্ষার লাগলে সেটাও ক্ষয় করে ফেলতে পারে। দেখো হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপর ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এইগুলা হচ্ছে ক্ষয়কারক পদার্থ। ওকে, সো আমাদের ছকটা আলহামদুলিল্লাহ ডান।
তো আমরা আরেকটাবার যেটা বলছি যে রিভিশন দিব, আরেকটাবার একটু রিভিশন দিয়ে দিই, আরেকটাবার বলি, তাহলে ভালো মনে থাকবে তোমাদের। তো আমাদের গল্পের শুরু হয়েছিল কোথা থেকে, যখন নলিনী এবং মার্কো একে অপরকে বিদায় জানাতে আসছিল। তো তখন কি বলছিল যে বিদায় নলিনী, বিদায় নলিনী, তাই না? তো নলিনী দিয়ে এই যে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড মনে রাখছিলাম। আর ক্যাডমিয়াম ক্রোমিয়াম এই দুইটা তো ভারী ধাতু, তো বিষাক্ত, এটা তো আমরা জানি, তাই না? তারপর বেশি টক্সিক টি প্লাস, বেশি টক্সিক কোনটা, যখন ওই যে মার্কো যখন মরে গেল তখন সেটা বেশি টক্সিক একটা ব্যাপার, তাই না? সো মার্কো কি বলছিল যে আমি নিকোটিন খেয়ে মরে যাবো, সোনা বলছিল, সোনা আমি নিকোটিন খেয়ে মরে যাবো, তাই না? সো মার্কো দিয়ে হচ্ছে মার্কারি লবণসমূহ, সোনা দিয়ে হচ্ছে এই যে হাইড্রোজেন সায়ানাইড এবং সায়ানাইড যৌগসমূহ, আর নিকোটিন খেয়ে মরে যাচ্ছে, নিকোটিন। ওকে, আচ্ছা। তারপর মার্কোর এই মৃত্যু সংবাদ, মার্কোর এই মৃত্যু সংবাদ যখন নলিনীর কাছে গেল, তখন নলিনী কি করলো, বাসায় যা পাইছে তাই খাইছে, তাই না? বাসায় মরার উপযোগী যা যা পাইছে সব খাইছে, ব্লিচিং পদার্থ খাইছে, পেইন্ট খাইছে, ফ্লোর পলিশ খাইছে, তারপর পোকা মারার ওষুধ খাইছে, পোকা মারার ওষুধ খাইছে, খেয়ে নলিনীও পৃথিবী থেকে বিদায়। সো সে নিজেকে নিজে ক্ষতি করে দিয়েছে, তাই না? নিজে নিজের ক্ষতি করছে, ক্ষতিকারক পদার্থ, এক্স এন নক্সিয়াস গেল। তারপর এই যে নলিনীও শেষ, মার্গও শেষ, প্রেমের জন্য দুজনেই শেষ। তো এটা কি বলছিলাম, আশিক এখানে বিষ হিসেবে কাজ করছে, আশিক অর্থাৎ প্রেম, প্রেম এখানে বিষ হিসেবে কাজ করছে, আশিক বিষ, তাই না? আশিক বিষ। তো আশি দিয়ে বলছিলাম হচ্ছে অ্যাসিড, কতে ক্ষার, আর বিষের যে বি, বি দিয়ে হচ্ছে বিরঞ্জক পদার্থ, কয়ে, আর হচ্ছে শয়ে হচ্ছে সোপ পাউডার আর সিমেন্ট গুঁড়া, রাইট? সো এখানে প্রেম মানে কি, একটা উত্তেজনা, প্রেম হচ্ছে একটা উত্তেজনা, ইরিটেশন, ইরিটেটিং পদার্থ, এক্স আই দিয়ে মনে রাখতে বলছি। সো ডান। আর পঞ্চম নম্বরে ওই যে মার্গো এবং নলিনী দুজন মারা গেছে, তো তাদের দুজনকে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী দাহ করা লাগবে। তো দাহ করার জন্য কি করছে, জান জান আরোপ করবে, তাই না? দাহ করার জন্য কি করবে, জান আরোপ, তাই বলছিলাম, জান আরোপ। জান দিয়ে হচ্ছে জিঙ্ক পাউডার, আরোপের যে আরো, আরো দিয়ে হচ্ছে অ্যারোসল, আর পতে হচ্ছে পেট্রোলিয়াম, রাইট? আর দাহ মানে হচ্ছে দাহ্য বলছিলাম। আর এই প্রথম তিনটা তো ওই যে আমাদের সেই বিদায় নলিনী দিয়েই কাভার হয়ে গেছিল। এক্সট্রিমলি ফ্লেমেবল, এক্সট্রিমলি ফ্লেমেবল ওই যে যখন দাহটা একটু কম হচ্ছিল, ঠিকভাবে পুড়তেছিল না, তখন চিতার আশেপাশের মানুষগুলা কি বলছিল যে একটু এলপিজি, একটু সিএনজি ঢাইলে দেন একটু, তাই বলছিল না? তো ঢাইলেনের ঢাই দিয়ে হচ্ছে ডাইথাইলিথার, আর লিন দিয়ে হচ্ছে অ্যাসিটিলিন, আর এলপিজি আর সিএনজি ঢেলে একটু আগুন জ্বালাচ্ছিল আর কি, তাই না? অধিক হারে আগুন জ্বালাতে চাচ্ছিল, এজন্য মারাত্মক দাহ্য। ওকে, সো আমাদের গল্প এখানেই শেষ। আর এক্সপ্লোসিভ পদার্থ ওই যে টিএনটি, গান পাউডার, জৈব পারক্সাইড, এটা তো আমরা জানি। আর প্রকৃতির জন্য ক্ষতিকারক কোনগুলা, অ্যামোনিয়া গ্যাস, ক্লোরিন গ্যাস, টারপিন তেল, কীটনাশক লিন্ডেন। তারপর হচ্ছে এই যে অক্সিডাইজিং পদার্থ আমরা দেখছি, করোসিভ পদার্থগুলো আমরা দেখছি। ওকে, তাহলে এটা ডান। আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দরভাবে এটা শেষ করতে পারছি, তাই না? ওকে, আর বেশি পড়া নাই, আর 10 মিনিটের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে পড়া। এই যে এই জিনিসটা আমরা পড়ে ফেলছি অলরেডি। দেখো, পানি সক্রিয় বিচারক, বিপজ্জনক বিচারক, ওই যে নলিনী, নলিনী দেখছো, নলিনী পাই গেছো না? সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এইগুলাই হচ্ছে এমন বিচারক যেগুলা বিপজ্জনক, ঠিক আছে? এরা কি করে, পানির সংস্পর্শে প্রবলভাবে তাপ উৎপাদী বিক্রিয়া সহকারে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। সো এটা হচ্ছে একটা বিপজ্জনক বিচারকের উদাহরণ। ওকে, বিপজ্জনক বিচারকের উদাহরণ আমরা দেখে ফেলছি। সো সোডিয়ামকে যে কেরোসিনে সংরক্ষণ করা হয়, এটা তো তোমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারে পড়ছো, তাই না? আরেকটা বারও দেখে নাও, এই যে সোডিয়ামকে কেরোসিনে
সংরক্ষণ করা হয়। আদারওয়াইজ সোডিয়ামটা কিন্তু বেশ সক্রিয় একটা ধাতু, এজন্য সোডিয়ামকে যদি বায়ুর সংস্পর্শে রাখা হয় তাহলে এটা এটা বায়ুর সংস্পর্শে বিক্রিয়া করে ফেলে, আবার যদি পানির সংস্পর্শে রাখা হয় তাহলে সেটার সাথেও বিক্রিয়া করে ফেলে। এজন্য কেরোসিনে সংরক্ষণ করা হয় এটাকে। তারপরে যে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এগুলাকে কোথায় সংরক্ষণ করা হয়? আর্গন গ্যাস, নাইট্রোজেন গ্যাস। তোমার প্রশ্ন আসতে পারে যে কেন নাইট্রোজেন গ্যাস? কারণ নাইট্রোজেন গ্যাস কিন্তু মানে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে, নিষ্ক্রিয় গ্যাসের পরে যদি অন্য কোনো নিষ্ক্রিয় গ্যাসের কথা আমরা বলি তাহলে প্রথমেই নাম আসবে নাইট্রোজেন গ্যাসের। নাইট্রোজেন গ্যাসও কিন্তু একটা প্রায় নিষ্ক্রিয় গ্যাস। ওকে, তো নাইট্রোজেন গ্যাস এবং আর্গন গ্যাসের মধ্যে হচ্ছে সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সংরক্ষণ করা হয়। ওকে, কঠিন জারক পদার্থের এটাও আমরা ওই যে পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা একটা এর জন্য দেখতে হবে। কঠিন জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ফেরিক ক্লোরাইড, কপার সালফেট। আর তরল জারক রূপে কোনগুলা কাজ করে? হাইড্রোজেন পারঅক্সাইড, ব্রোমিন। ওকে, গ্যাসীয় জারক কোনটা? ক্লোরিন গ্যাস। আচ্ছা, তো এখান থেকে পরিবেশের জন্য ক্ষতিকারক বা বিষাক্ত কিছু বিকারক আছে, ওইগুলা অলওয়েজ চেষ্টা করা হয় যে পরিবেশের জন্য ক্ষতিকারক বিষাক্ত যে বিকারকগুলা ওইগুলার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা, বিষাক্তগুলার পরিবর্তে অন্য বিকারক ব্যবহার করা যেগুলা পরিবেশের ক্ষতি করবে না। তো এই উদাহরণগুলো একটু ইম্পর্টেন্ট। দেখো, ক্লোরোফর্মের বিপরীতে কোনটা ব্যবহার করা হয়? হেক্সেন। হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইড এটার পরিবর্তে হেক্সেন ব্যবহার করা হয়। তো এটা কিভাবে মনে রাখা যায়? দেখো এখানে কয়টা পরমাণু আছে? 1 2 3, সরি 3 বললাম কেন, এটা 1 2 আর ক্লোরিন 3টা, টোটাল 5টা আছে, তাই না? এখানে 5টা পরমাণু আছে। আর হেক্সেনে কার্বন সংখ্যা দেখো তো কয়টা? 6টা। তো তুমি মনে রাখবা যে 5-এর থেকে 6 বেটার, 5-এর থেকে 6 বেটার। ওকে, এটা মনে রাখবা যে 5-এর থেকে 6 বেটার। যখন তুমি ক্রিকেট খেলতে যাও তখন কি তুমি ইচ্ছা করে 5টা রান দৌড়ই নিবা, নাকি মানে তোমার গায়ের সর্বশক্তি দিয়ে খুব সুন্দরভাবে একটা হিট করবা এবং ছক্কা হয়ে যাবে? ছক্কা মারতে চাইবা তুমি, তাই না? তো 5-এর থেকে 6 বেটার। ওকে, তো 5টা পরমাণু, এখানে আছে 5টা পরমাণু, এখানে আছে কার্বন 6টা, এইভাবে মনে রাখবা। তো ক্লোরোফর্মের পরিবর্তে হেক্সেন ব্যবহার করা হয়। কার্বন টেট্রাক্লোরাইড, এইখানেও দেখো 5, 4টা ক্লোরিন 1টা কার্বন, পরমাণু টোটাল কয়টা? 5টা। তো এইটার পরিবর্তে আমরা এই যে 6 কার্বন বিশিষ্ট হেক্সেন ব্যবহার করব। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবা, এখান থেকে মনে রাখবা সহজ, জিন এবং লিন। জিন লিন, জিন লিনের পরিবর্তে আমরা ইন ব্যবহার করব। ওকে, জিন এবং লিনের পরিবর্তে ইন ব্যবহার করব, এই কথাটা মনে রাখবা। দেখো, বেনজিনের পরিবর্তে ইন, এই যে বেনজিনের পরিবর্তে ইন, লিন অর্থাৎ জাইলিনের পরিবর্তেও ইন। ওকে, বেনজিন এবং জাইলিনের পরিবর্তে ইন ব্যবহার অর্থাৎ টলুইন ব্যবহার। ওকে, বেনজিন জাইলিন এদের পরিবর্তে টলুইন ব্যবহার করতে হবে। বিউটানল টু এর পরিবর্তে কোনটা? বিউটানল অন ব্যবহার করতে হবে। এটা এভাবে মনে রাখবা যে 2 এর থেকে 1 বেটার, 2 এর থেকে 1 বেটার, এটা এইভাবে মনে রাখবা। ওকে, বিউটানল 2 এর থেকে বিউটানল 1 বেটার, 2 এর থেকে 1 বেটার। ক্লাসে তোমার রোল কি 2 হইলে ভালো হয় নাকি 1 হইলে ভালো হয়? 1 হইলে না? আচ্ছা, লেড ক্রোমেট এটার পরিবর্তে হচ্ছে পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট। আর যখন এটা ধাতুর ব্যাপার আসবে, যেমন পটাশিয়াম ধাতুর পরিবর্তে কিন্তু আমরা ক্যালসিয়াম ব্যবহার করে থাকি। ওকে, পটাশিয়াম ধাতুর পরিবর্তে ক্যালসিয়াম বিকারক ব্যবহার করা হয়। ওকে, তাহলে লেড ক্রোমেটের বিপরীতে পটাশিয়াম কার্বনেট, আর ধাতু যখন পটাশিয়াম তখন ক্যালসিয়াম ধাতু তার পরিবর্তে। ওকে, এটা এভাবে মনে রাখতে পারো যে তুমি কি পটাশ খাও? পটাশ খাও না তো, কিন্তু ক্যালসিয়াম কিন্তু খাও তুমি। এই যে হাড়ের ভেতর যে ক্যালসিয়াম থাকে এটা খাওয়ার চেষ্টা করো না? ওকে,
পরিত্যক্ত অ্যাসিডকে প্রশমিত করতে হবে, এজন্য সোডিয়াম কার্বনেট অথবা চুনের গুঁড়া ব্যবহার করা যেতে পারে। পরিত্যক্ত অ্যাসিড প্রশমিত করতে সোডিয়াম কার্বনেট বা চুনের গুঁড়া ডলোমাইট ব্যবহার করা যেতে পারে। ওকে ওকে তারপর ওই যে নলিনী, সোডিয়াম ধাতু, তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, সেই নলিনী কিন্তু আবার চলে আসছে। তো নলিনীকে নষ্ট করার জন্য অ্যালকোহল খাওয়াই দিতে হবে। নলিনী একটা মেয়ে, তাকে নষ্ট করে দেওয়ার জন্য অ্যালকোহল খাওয়াই দিতে হবে। মানে কোনো মেয়ে যদি মদের বারে গিয়ে মদ খায় নিয়মিত, তাহলে সে কি আর ভালো থাকে? ভালো থাকে সে আর জীবনেও থাকতে পারে না কিন্তু। আর নলিনী বিষয়ে একটা কথা বলি, সাহিত্যিক দিক থেকে কিন্তু এই নলিনী নামটা একটা গুরুত্ব বহন করে, জানো? রবীন্দ্রনাথ ঠাকুর তার বয়সের শুরুর দিকে, মানে একদম কি বলবো, যুবক বয়সের একদম শুরুর দিকে তিনি একটা মেয়ের প্রেমে পড়ছিলেন। কিন্তু ওই মেয়েটার নাম উনি রাখছিলেন কি জানো? উনি নিজে থেকে ওই নামটা রাখছিলেন। ওই মেয়েটার নাম উনি রাখছিলেন নলিনী। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রেমিকার নাম সাহিত্যে উপস্থাপন করেছেন নলিনী হিসেবে। তো আমরা সেই নলিনী নিয়ে কাজ করতেছি কিন্তু। তো নলিনীকে নষ্ট করার জন্য কি করতে হবে? একটু অ্যালকোহল খাওয়াই দিতে হবে, বিউটানল, মিথানল, ইথানল, অ্যালকোহল খাওয়াই দিতে হবে। আর অব্যবহৃত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে নষ্ট করার জন্য সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ ব্যবহার করা যেতে পারে। ওকে, মাটির অনুকূল পিএইচ কত? 7 থেকে 8-এর মধ্যে। আর হচ্ছে জলাশয়ের পিএইচ 3-এর নিচে নামলে জলজ উদ্ভিদ ও মাছ মারা যায়। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সামনে আমাদের কাজে লাগবে, একটু পর আমাদের এটা কাজে লাগবে। এটা গুরুত্বের সাথে দেখো যে পিএইচ এর মান যদি জলাশয়ে 3-এর নিচে নেমে যায়, জলাশয়ে পানির পিএইচ মান 3-এর নিচে নেমে গেলে জলজ উদ্ভিদ এবং মাছ মারা যায়। ভারী ধাতু, ভারী ধাতুর উদাহরণ, এটাকে আর বাড়তি বলা লাগবে? পরিবেশ রসায়নেই তো তোমরা দেখছো যে লেড, তারপর মার্কারি, ক্যাডমিয়াম, এগুলা ভারী ধাতুর উদাহরণ, তাই না? এখন এই জায়গাটা, এই যে ছক, এত বড় ছক দেখে তোমার মনে হইতে পারে ভাই এটা আমার দ্বারা মুখস্থ করা সম্ভব না, মুঝে মাফ কর দো, মুঝে ছুट्टी দে দো। লেকিন এটা খুবই সহজ, খুবই সহজ এটা মনে রাখা। আমরা একটু শর্ট নোট থেকে দেখব, শর্ট নোট দেখে এখানে আবার আসবো, দেখবা যে তোমার কাছে একদম পানি পানি হয়ে যায়গা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট। আমরা এই যে কিছুক্ষণ আগেই কিন্তু দেখছিলাম যে পটাশিয়াম, একটা লাইন পড়ছো কিন্তু কিছুক্ষণ আগে ছিল যে পটাশিয়াম জাতীয় যে যৌগগুলা, মানে জারকগুলা, জারক পদার্থগুলা, ওই যে অক্সিডাইজিং পদার্থ, ওই চারটাই কিন্তু পড়ছিলাম, ওইখানে বের করে দেখো, ওইখানে আছে। তো এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এইগুলা যদি পেটে যায় তাহলে ডায়রিয়া হয়, এইগুলা পেটে গেলে ডায়রিয়া হয়। হ্যাঁ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট পেটে গেলে ডায়রিয়া হয়। আর পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড হচ্ছে রক্ত শূন্যতার জন্য দায়ী। পটাশিয়াম আয়োডাইড যদি শরীরে যায় তাহলে রক্ত শূন্যতা দেখা যায়। এটা এইভাবে মনে রাখতে পারো, রক্ত, ইংলিশে রক্ত লেখো, এই যে কে, এই কেতে কে কে এখানে কান ধরে ধরে নিয়ে আসো, পটাশিয়াম আয়োডাইড। হ্যাঁ, পটাশিয়াম আয়োডাইডের কারণে তাহলে রক্ত শূন্যতা হয়। ওকে, আচ্ছা, ফরমালিন, ফরমালিন জিনিসটা কি জানো? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, তাই না? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণই হচ্ছে ফরমালিন। তো ফরমালিনের কারণে কি হয়? কিডনি নষ্ট হয়, ফরমালিনের কারণে কিডনি নষ্ট হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, কয়ে ক্লোরোফর্ম, কয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কয়ে ক্লোরোফর্ম, কয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ক্লোরোফর্ম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে থাকে, ক্লোরোফর্ম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে থাকে। আচ্ছা, তারপর অ্যাসিড যেগুলা, ওই যে একটু আগে আমি বলছিলাম যে জলাশয়ের পিএইচ 3-এর নিচে নেমে গেলে জলজ উদ্ভিদ এবং মাছ এগুলা মারা যাইতে পারে, ওইটা খুবই গুরুত্বের সাথে মনে রাখতে বলছিলাম না? এখন এটা কাজে লাগবে। দেখো, তুমি জানো যে অ্যাসিডগুলা কি করে? পিএইচ এর মান কমায়, আর ক্ষারগুলা পিএইচ এর মান বাড়ায়। আশা করি এই কনসেপ্টটা তোমার আছে, আশা করি জানো
যে অ্যাসিডগুলা পিএইচের মান কমায় আর ক্ষারগুলা পিএইচের মান বাড়ায়। তো যদি জলাশয়ে এই অ্যাসিডগুলা বেড়ে যায় তাহলে কি হবে, পিএইচের মান কমায় দিবে, তাই না? পিএইচের মান কমায় দিবে, পিএইচের মান কমলে জলাশয়ের পিএইচ যখন 3-এর নিচে নেমে আসবে তখন কি জলাশয়ের মাছ, উদ্ভিদ এগুলো মারা যাবে। সো জলজ ইকোসিস্টেম কি ব্যাহত হবে কিনা? অবশ্যই। তারপর এই যে সবল ক্ষার, তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর যদি মাত্র 10% পরিমাণ 30 সেকেন্ড যদি তোমার চোখে যায়, হ্যাঁ, এই সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এর মাত্র 10% পরিমাণ 30 সেকেন্ডের মধ্যেই তোমার চোখ অন্ধ করে দিতে পারে। 30 সেকেন্ডের মধ্যেই, ক্যান ইউ ইমাজিন? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এরা মাত্র 10% পরিমাণই 30 সেকেন্ডের মধ্যে চোখ অন্ধ করে দিতে সক্ষম। তারপর লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়ার সংযুক্তিটা একটু জানতে হবে। এটা হচ্ছে 35-40% অ্যামোনিয়ার দ্রবণ। অ্যামোনিয়ার 35-40% দ্রবণটাই হচ্ছে লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া কি করে, খুব স্বল্প সময়ের মধ্যেই তোমার চোখে জ্বালা পোড়া সৃষ্টি করবে আর চোখ রক্তবর্ণ করে ফেলবে। হ্যাঁ, লিকার অ্যামোনিয়া তোমার চোখ রক্তবর্ণ করে ফেলবে আর চোখে জ্বালা পোড়া সৃষ্টি করবে। এখন আমরা বইয়ে চলে যাই, দেখবা এখন একদম ইজি হয়ে যাবে জিনিসগুলা। কি দেখলাম আমরা? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এইগুলা কি করে, পিএইচ এর মান কমায়। আর পিএইচ এর মান কমলে তখন পিএইচ 3-এর নিচে চলে আসবে, তখন কি জলজ উদ্ভিদ এবং প্রাণীর ইকোসিস্টেম ক্ষতি হবে। দেখলাম তো, এই যে জলজ প্রাণী এবং উদ্ভিদের ইকোসিস্টেমে বিপর্যয় ঘটবে, তাই না? এই যে মাছ ও অন্যান্য জলজ প্রাণীদের ডিম পাড়া বংশবিস্তারে বিঘ্ন ঘটবে। তাছাড়া হাইড্রোক্লোরিক অ্যাসিড মুখ, গলা, শ্বাসনালীতে প্রদাহের সৃষ্টি করতে পারে। আচ্ছা, কস্টিক সোডা, কস্টিক পটাশ, কি দেখলাম আমরা? এই যে তীব্র যে ক্ষারগুলা, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর মাত্র 10% পরিমাণ 30 সেকেন্ডের মধ্যে চোখ অন্ধ করে দিতে পারে, তাই না? তারপর লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া কি 35-40% অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণ, তাই না? লিকার অ্যামোনিয়া কি করতে পারে? লিকার অ্যামোনিয়া চোখ জ্বালা পোড়া করে। লিকার অ্যামোনিয়ার কারণে চোখ জ্বালা পোড়া করে, মুহূর্তের মধ্যেই চোখ রক্তবর্ণ ধারণ করে, তাই না? আচ্ছা, তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, এগুলো পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এটাও তো আমরা দেখেছি, তাই না? আর পটাশিয়াম আয়োডাইড, যে কেতে রক্ত এরকম বলছিলাম, তাই না? রক্ত শূন্যতা, রাইট? পটাশিয়াম আয়োডাইড রক্ত শূন্যতার জন্য দায়ী। আর ক্লোরোফর্ম কয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, রাইট? আচ্ছা, আর ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ। ফরমালিন হচ্ছে আমরা পচন রোধক হিসেবে ব্যবহার করে থাকি। ক্ষুদ্র প্রাণীকোষ ধ্বংস করে, তবে পরিবেশের ক্ষতিও কিন্তু করে। আবার তোমার শরীরে যদি ফর্মালডিহাইড প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে কিডনি নষ্ট হতে পারে। সাবান ও ডিটারজেন্ট এগুলো হচ্ছে জৈব যৌগ, এই যৌগ, আরে কি বললাম, উভয়ই জৈব দূষক। সাবান, ডিটারজেন্ট এটা হচ্ছে জৈব দূষক আর কি। তো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর বেশি নাই। যে লিকার অ্যামোনিয়া 35-40% অ্যামোনিয়ার যে মিশ্রণ, ওইটাই হচ্ছে লিকার অ্যামোনিয়া। সোডিয়াম ধাতু, এটা অত্যাধিক সক্রিয় ধাতু, এই কারণেই কিন্তু এই যে আমরা কেরোসিনের মধ্যে এটাকে সংরক্ষণ করি, তাই না? আচ্ছা, ম্যাক্রো এবং মাইক্রো পদ্ধতি, এটা জানার পরেই আমাদের চ্যাপ্টারটা বলতে পারে অলমোস্ট শেষ। ম্যাক্রো মাইক্রো পদ্ধতি দেখার পরে আমরা অল্প কিছু কথাবার্তা দেখব, অল্প কিছু কথাবার্তা বলেই চ্যাপ্টারটা শেষ ইনশাআল্লাহ। এই যে বেশি দূর নাই, আর 5 থেকে 7টা মিনিট ইনশাআল্লাহ লাগবে। তো
এই যে মাইক্রো, ম্যাক্রো এবং সেমি মাইক্রো পদ্ধতি, দেখো ল্যাবরেটরিতে গুণগত বিশ্লেষণকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়: ম্যাক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো বিশ্লেষণ। এখন আমরা একটু চলে যাব শর্ট নোটে, তাহলে একদম ইজি হয়ে যাবে ব্যাপারটা, সহজেই হয়ে যাবে পড়াটা। আচ্ছা, দেখো মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো কথাটা থেকে বুঝতে পারতেছে ছোট ছোট, মাইক্রো মানে কি ক্ষুদ্র, আর ম্যাক্রো মানে কি বড়, তাই না? সো মাইক্রো পদ্ধতিতে হচ্ছে ক্ষুদ্র জিনিস নিয়ে ডিল করা হয়ে থাকে, আর ম্যাক্রো পদ্ধতি ম্যাক্রো দ্বারা বড় বোঝায়, তাই না? তো ম্যাক্রো ম্যাক্রো পদ্ধতিতে হচ্ছে বড় বড় জিনিস নিয়ে ডিল করা হয়। দেখো, সো আমরা একটু পরিমাণ সম্পর্কে একটু দেখি। এখানে খুব সুন্দর একটা সিকোয়েন্স আছে, সিকোয়েন্সটা বুঝতে পারলেই ইজি হয়ে যাবে। দেখো মাইক্রো পদ্ধতিতে 5 থেকে 20 মিলিগ্রাম ব্যবহৃত হচ্ছে, 5 থেকে 20 মিলিগ্রাম নিয়ে কাজ করা হয়ে থাকে। আর সেমি মাইক্রো পদ্ধতি এখানে তার ঠিক 10 গুণ, এটার সাথে 10 গুণ দিলে এটা চলে আসে 50 থেকে 200। সো তুমি একটা মনে রাখবা, তাহলে বাকি দুইটা এমনিই পারবা। অন্যগুলার সাথে 10 গুণ দিতে হবে জাস্ট। 5-এর সাথে 10 গুণ দিলে 50, 20-এর সাথে 10 গুণ দিলে 200, এটার সাথে আবার 10 গুণ দিলে 500 থেকে 2000 মিলিগ্রাম, আর এটাকে গ্রামে যদি কনভার্ট করা হয় 1/2 থেকে 2 গ্রাম আর কি। হ্যাঁ, আচ্ছা। তারপর মিলিলিটার পরিমাণে যদি ডিল করি আমরা, দেখো 0.2 মিলিলিটার মাইক্রো পদ্ধতিতে 0.2 মিলিলিটার, এটার সাথে 10 গুণ দিলে 2 মিলিলিটার আসে, এটার সাথে 10 গুণ দিলে 20 মিলিলিটার আসে। হ্যাঁ, এভাবে মনে রাখবা। আর দেখো ম্যাক্রো পদ্ধতি যেটা, আচ্ছা তোমাকে একটা জিনিস বলি, এই যে স্কুল কলেজেতে ল্যাবরেটরিতে কাজ করা হয় জানো, স্কুল কলেজে ল্যাবে কখনো ক্লাস করছো? ল্যাব ক্লাস করছো, প্র্যাকটিক্যাল ক্লাস? এই যে রাসায়নিক ল্যাবরেটরিতে যে কাজগুলা করা হয়, ওইখানে বুরেট, পিপেট, তারপর বিকার, বড় বড় জিনিসগুলা নিয়ে কাজ করা হয় না, এইগুলা হচ্ছে মূলত ম্যাক্রো পদ্ধতি। আমাদের স্কুল কলেজগুলাতে যে ল্যাব করানো হয়, ওইগুলা মূলত ম্যাক্রো পদ্ধতি, বুঝছো? এজন্য দেখো এখানে দেখো, স্কুল কলেজে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়, অন্যদিকে মাইক্রো এবং সেমি মাইক্রো পদ্ধতি সেখানে ক্যাপিলারি টিউব ব্যবহার করা হয়ে থাকে। মাইক্রো পদ্ধতিতে হচ্ছে মাইক্রো ক্যাপিলারি টিউব, আর সেমি মাইক্রো পদ্ধতিতে সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব। কিন্তু স্কুল কলেজে এখানে হচ্ছে মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়, বুঝছো? সো যেহেতু ম্যাক্রো পদ্ধতিতে অনেক বেশি পরিমাণ পদার্থ নিয়ে ডিল করা হচ্ছে, এই জন্য পরিবেশ দূষণ এখানে বেশি হয়। ম্যাক্রো পদ্ধতিতে পরিবেশ দূষণের সম্ভাবনা বেশি থাকে, আর মাইক্রো এবং সেমি মাইক্রোতে পরিবেশ দূষণ কম থাকে। হ্যাঁ, সো এই ছকটা আমাদের দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা বইয়ে গেলে খুব সহজেই আমরা পারবো জিনিসগুলা, দেখবা। তো এখান থেকে হেডলাইনগুলো একটু দেখে রেখো। সেমি মাইক্রো পদ্ধতিতে যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়ে থাকে: সেমি মাইক্রো টেস্ট টিউব, টিউব, সেন্ট্রিফিউজ যন্ত্র, তারপর ড্রপিং টিউব, বিকারক ড্রপার। আচ্ছা, এইখান থেকে একটু দেখো যে সেন্ট্রিফিউজ যন্ত্র, এখানে সেন্ট্রিফিউজ যন্ত্রে সেন্ট্রিফিউজ টেস্ট টিউবে 3 মিলিলিটার ধারণ ক্ষমতা, সেন্ট্রিফিউজ যন্ত্রের ধারণ ক্ষমতা হচ্ছে 3 মিলিলিটার। তারপর আরেকটা জিনিস আছে, এই যে স্প্যাচুলা, স্প্যাচুলা হচ্ছে নিকেলের তৈরি, আর হচ্ছে ভর পরিমাপের জন্য এটা ব্যবহার হয়। একটা এমসিকিউ দেখবা আছে, ভর, স্প্যাচুলা হচ্ছে ভর নিয়ে ডিল করা হয়, ভর পরিমাপে। ওকে, সো স্প্যাচুলা কিসের তৈরি? নিকেলের তৈরি। আর পানিগাহ বা ওয়াটার বাথ, এটা হয় যে 99 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা। হাইড্রোজেন সালফাইডের বিকল্প সেমি মাইক্রো পদ্ধতিতে, এই হাইড্রোজেন সালফাইডের বিকল্প হিসেবে থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়ে থাকে, এটা গুরুত্বপূর্ণ। সেমি মাইক্রো পদ্ধতিতে হাইড্রোজেন সালফাইডের বিকল্প রূপে থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়ে থাকে, থায়োঅ্যাসিটামাইড। ওকে, কারণ হাইড্রোজেন সালফাইড এটা পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে, এজন্য থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়।
আচ্ছা, দেখো, ম্যাক্রো, সেমি মাইক্রো, ম্যাক্রো, সেমি মাইক্রো, আমরা আমরা তো তিনটা একসাথে দেখছি, তাই না? সো তুমি এই পরিমাণগুলা অলরেডি দেখে ফেলছো, পরিমাণগুলা তোমাকে দিলে তুমি পারবা, ইজিলি পারবা, ইজিলি পারবা। ম্যাক্রো পদ্ধতিতে আমরা দেখছি যে মেজারিং সিলিন্ডার, আর মাইক্রো এবং সেমি মাইক্রোতে হচ্ছে এই যে ক্যাপিলারি টিউব ইউজ হয়, এটা দেখছি। আর ম্যাক্রোতে যেহেতু অনেক বেশি পরিমাণ পদার্থ নিয়ে ডিল করা হয়, এজন্য সময় বেশি লাগে। আর সেমি মাইক্রো এবং মাইক্রো এখানে কম পরিমাণ নিয়ে ডিল করা হয়, এজন্য কম সময় লাগে। পরিবেশের ওপর প্রভাব দেখছি যে ম্যাক্রোতে সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়ে, আর সেমি মাইক্রো আর মাইক্রো পদ্ধতিতে হচ্ছে দূষণ, মানে এই যে হাইড্রোজেন সালফাইড দ্বারা দূষণ ঘটে না। আর এই ক্ষেত্রে হচ্ছে পরিবেশ দূষণ কম আর কি। সেমি মাইক্রো আর মাইক্রো পদ্ধতিতে পরিবেশ দূষণ কম, যেহেতু কম পরিমাণ পদার্থ নিয়ে কাজ করা হয় এই কারণে। এই যে এখানে সেমি মাইক্রো আর মাইক্রোর কথা বলা হয়েছে, এই যে পরিবেশ দূষণ কম হয় সেমি মাইক্রোতে, কিন্তু মাইক্রোতে পরিবেশ দূষণের মাত্রা বেশি। ও মাইক্রো, মাইক্রো, সরি সরি সরি, ম্যাক্রোতে বেশি কিন্তু মাইক্রোতে একদম নগণ্য। মানে মাইক্রো এবং সেমি মাইক্রো এই দুইটাতে হচ্ছে পরিবেশ দূষণ কম, কিন্তু ম্যাক্রোতে বেশি, তাই না? আমরা তো ছক থেকে ওইটাই দেখলাম। কেমিস্ট্রি ল্যাবরেটরির প্রধান সুরক্ষা হচ্ছে পানি। যেমন ধরো যে তোমার হাতের হাতে যদি তোমার কখনো অ্যাসিড বা ক্ষার পড়ে, বা তোমার শরীরের যে কোনো জায়গায় যদি অ্যাসিড বা ক্ষার লাগে, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে ওই জায়গাটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, খুব সুন্দরভাবে বেশি পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে যদি অ্যাসিড লাগে, তোমার হাতে যদি অ্যাসিড লাগে, তাহলে তোমার কি করতে হবে, 5% ক্ষার দিতে হবে এখানটায়। দেখো, তোমার হাতে যদি অ্যাসিড পড়ে, তাহলে প্রথমত পানি দিয়ে ধুয়ে নিবা, প্রথমে পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তারপর তার বিপরীত জিনিস, অর্থাৎ অ্যাসিড পড়লে ক্ষার দিতে হবে, ক্ষার পড়লে অ্যাসিড দিতে হবে। তো তোমার হাতে যখন অ্যাসিড পড়বে, তোমার হাতে ধরো যে অ্যাসিড পড়ছে, তো তখন কি করতে হবে তোমাকে, অ্যাসিডের বিপরীত অর্থাৎ এই যে সোডিয়াম বাইকার্বনেট ক্ষার দিতে হবে, 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করতে হবে। আর যখন তোমার তুমি যখন ক্ষার পড়বে, তোমার এই যে চোখে যখন মনে করো যে ক্ষার পড়ছে, তখন কি করতে হবে, 5% বোরিক অ্যাসিড দিতে হবে। হুম। বা বোরিক অ্যাসিড না পাওয়া গেলে ইথানোয়িক অ্যাসিডও ব্যবহার করা যেতে পারে। ইথানোয়িক অ্যাসিডও কিন্তু একটা দুর্বল অ্যাসিড, তাই না? সো আমরা বুঝলাম যে ক্ষার পড়লে অ্যাসিড দিতে হবে, সেটা কি বোরিক অ্যাসিড অথবা ইথানোয়িক অ্যাসিড। আর যদি তোমার অ্যাসিড পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষার ব্যবহার করব, 5% সোডিয়াম বাইকার্বনেট। ওকে, আচ্ছা। ওয়াটার বাথ বা পানিগাহ, এখানে সর্বোচ্চ তাপমাত্রা কত, 99 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা যখন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এইগুলা লঘু করব, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম সবল অ্যাসিডগুলা যখন লঘু করতে যাব, তখন ফিউম হুড ব্যবহার করতে হবে। ওকে, তখন ফিউম হুড ব্যবহার করা উচিত। ওকে, অগ্নি নির্বাপক রূপে ব্যবহার করা হয় কোনটা, শুষ্ক, শুষ্ক কার্বন ডাইঅক্সাইড, শুষ্ক কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় অগ্নি নির্বাপক রূপে। এই যে কি রে, এই যে এছাড়া অগ্নি নির্বাপক কম্বল আছে, মনে করো যে এই কম্বল দিয়ে দ্রুত দ্রুত ঢেকে ফেললে, আগুন লেগে গেলে কম্বলটি ব্যবহার করা হয়। কোনো ব্যক্তির গায়ে যদি আগুন লেগে যায়, এটি ব্যবহার করে তাড়াতাড়ি দ্রুত দ্রুত গিয়ে ওই কম্বল দিয়ে জড়ায় ধরলে ওই আগুনটা আর কি নিভে যায় দ্রুত আর কি। আর বালি ভর্তি বালতি, এটা কেন ব্যবহার করা হয়, মনে করো যে তোমার সামনে টেবিলের পরে আগুন লেগে গেছে, তুমি ওইখানে দ্রুত দ্রুত বালতি থেকে বালি ছিটাবা, দেখবা যে আগুন নিভে যাবে আর কি। রাবিং অ্যালকোহল জিনিসটা কি, 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল হচ্ছে রাবিং অ্যালকোহল। আর টিংচার দ্রবণ, টিংচার আয়োডিন সম্পর্কে একটু জানবা। টিংচার আয়োডিন, এটা হচ্ছে কাঁটা ছেঁড়ার কাজে জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয়। টিংচার আয়োডিন কাঁটা ছেঁড়ার কাজে জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, আর এটা তো আমরা দেখছি। সো তো আলহামদুলিল্লাহ, চ্যাপ্টারটা এখানেই শেষ। অনেকগুলা টেকনিক অবলম্বন করা লাগছে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা আসলে ভালোভাবে আয়ত্ত করার জন্য বেশ অনেকগুলা ট্রিক খাটাইতে হয়, না হলে মনে থাকে না ঠিক মতো। এজন্য
টেকনিক যেহেতু অনেকগুলা দেওয়া হয়েছে, এগুলো একটু বারবার প্র্যাকটিস করবা, না হলে তো মনে থাকবে না, তাই না? যে কোনো কিছুই তার পেছনে যদি তুমি টাইম ইনভেস্ট না করো তাহলে তো মনে রাখতে পারবে না, তাই না? সো টেকনিকগুলো একটু বারবার প্র্যাকটিস করবা, আর চ্যাপ্টারটা আরেকটা বার রিভিশন দিবা, তাহলে ভালো মাথায় থাকবে। অ্যান্ড তোমার পরবর্তী কাজ হচ্ছে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিবা, সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করবা, নিজের মেমোরিতে যা যা সংরক্ষিত আছে সেগুলাকে আরেকটা বার নাড়া দিবা, চাঙ্গা করবা। ইনশাল্লাহ খুব ভালো প্রস্তুতি হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।